আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা রকমের প্রশ্ন তৈরি হয়েছে। বলা হচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে যেই প্রায় 2000 ছাত্র যে জীবন দিল, প্রায় 300-র বেশি ছাত্র অন্ধত্ব বরণ করলো, 500-র বেশি পঙ্গুত্ব বরণ করলো, তাদের এই যে আত্মত্যাগ সেটি কি ব্যর্থতার পথে যাচ্ছে কিনা? কারণ গত পরশুদিন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং আকিজ গ্রুপের শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করানোর পরে এই প্রশ্নটি সবার সামনে আসছে, নানা আলোচনায় আসছে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদ করেছে। তো অর্থাৎ উপদেষ্টা পরিষদের ভেতর থেকে বা বাইরে থেকে কোন একটা মহল এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে, তামাশা শুরু হয়েছে। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব মিনার রশিদ, বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং মেরিন ইঞ্জিনিয়ার। মিনা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, জার্মানি থেকে ডক্টর মারুফ মল্লিক। মারুফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সময় যিনি যোগ দেন, মেজর সাফায়াত, যিনি জেনারেল আজিজের কারণে আর্মির চাকরি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। মেজর সাফায়াত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক ভাই আমন্ত্রণ জানানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরীফ ওসমান হাদি, তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একজন রাজপথের লড়াকু ছাত্রদের অন্যতম। শরীফ ওসমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এবং দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে সাংবাদিক, লেখক, কলামিস্ট রওশন হক। রওশন হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। রওশন হক, আপনি অফিসে আছেন আমি জানি, তারপরে আপনি যোগ দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। তো আমরা প্রথমে যদি আলোচনাটা শুরু করি যে বিপ্লব, যে রক্ত, যে আত্মত্যাগ, এবং আমি অনুষ্ঠান শুরু করার আগে মেজর সাফায়েত, আপনার মনে আছে আমরা 5ই অগস্ট বিজয়ের পর একটি শো করেছিলাম ভোর রাতে, নিউ ইয়র্কের সময় অনেক ভোরে আমরা একটি অনুষ্ঠানে শো করেছিলাম। সেই শোতে আপনার একটা বক্তব্যের একটা ছোট ক্লিপ আমি একটু শুরু করতে চাই। আমার কাছে মনে হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি একটু শুনি আপনার সেই 5ই অগস্টের বক্তব্যটা। এটা আমি ফেলে দিই নেই, এটা আমার জীবনে আমার শেষ, আমি বলবো এটা আমার এখনো আমার হৃদয় স্পন্দন। আমি এটা যতবার আমি ধরি, আমি আমার হৃদয় স্পন্দন আমি টের পাই। আমি গতকালকে রাত্রে এটা বের করেছিলাম যে আমি ভেবেছিলাম একটা লাইভ করবো, কিন্তু আমার একটা কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমি এটা করতে পারি নাই। আমার ইউনিফর্মটা এখনো এখানে ছিল, এই জন্য আমি আমার এখনো কষ্ট হয় যে আমি যখন এই ইউনিফর্মটার সম্মান যারা ধুলে মিশিয়েছে, আমি দেখতে চাই যে তারা প্রত্যেকে দে হ্যাভ টু আনসার এই ইউনিফর্মের সম্মানটাকে যারা তুলে মিশিয়েছে। আমাদের প্রত্যেকের ঘাম রক্তের অর্জন আমাদের ইউনিফর্ম। কেউ আমাদেরকে এটা বাসায় এসে দিয়ে যায় নাই, কেউ আমাদেরকে ভিক্ষা দেয় নাই। আমরা আমাদের ঘাম দিয়ে, আমাদের রক্ত দিয়ে এটা অর্জন করেছিলাম। যারা এই আমাদের ঘাম রক্তের অর্জনকে যারা ধুলে মিশিয়েছে, যারা অপমান করেছে, আমি দেখতে চাই শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে, আমাদের বিজয় এখন অর্জিত হয়নি। আমাদের সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে এই মানুষগুলো যারা মিশে আছে, যারা আমাদেরকে অপমান করেছে, আমাদের ইউনিফর্মকে অপমান করেছে, বা প্রত্যেকটা সেক্টরে, আপনি পুলিশে যান, আপনি বিউরোক্রেসিতে যান, প্রত্যেকটা জায়গাতে যারা যারা অপমান করেছে, দে হ্যাভ টু বি সর্টেড আউট। তাদেরকে একদম খুঁজে টেনে বের করতে হবে। তো মেজর সাফায়াতের এই যে আবেগ, যে কিন্তু একটা প্রকৃত ওই সময়কার যে অনুভূতি সেটিকে প্রতিধ্বনিত করে, সেটিকে তুলে ধরে। তো এটি আমি শুরু করলাম এই কারণে যে ধরেন আমাদের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই রক্তাক্ত বিপ্লবে। সেই বিপ্লবের উদ্দেশ্য কি ব্যাহত হচ্ছে? যে মেজর সাফায়াত যেটি বলছিলেন, রঞ্জে ঢুকে যাওয়া আওয়ামী এজেন্টরা, তারা কি সক্রিয়? কারণ যেভাবে উপদেষ্টাদের মনোনয়ন করা হচ্ছে, উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জায়গাটা নিয়েই আমার মনে হয় যে মেজর সাফায়াত, আপনাকে দিয়ে শুরু করি, যে আপনার পর্যবেক্ষণটা কি? ধরেন সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা, ছাত্রদের এত রক্ত, এরপরে আসলে আমরা 3 মাস পরে আপনার পর্যবেক্ষণটা কি আসলে? ধন্যবাদ কনক ভাই। আসলে ব্যাপারটা ছিল যে আমাদের 5 তারিখে, আমরা 5 তারিখের আগেই যে স্পিরিট নিয়ে আন্দোলনটা আমরা করেছিলাম, এবং এটা তো শুধু আমরা বলছি জুলাই বিপ্লবের কথা, কিন্তু এটা তো এমন না যে হঠাৎ করে জুলাই মাসে এসে তো রাতারাতি আমাদের ভিতরে এই বিপ্লবটা চলে আসেনি, বা এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে চলে আসেনি। আমরা তো বহু বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম, আমরা দেশের বাইরে, অনলাইনে, অফলাইনে, সব জায়গাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এবং ফাইনালি যখন আমাদের 5ই অগস্টে আমাদের
এই সময় পর্যন্ত যে আপাতত যে সাফল্যটা আসলো যে ঠিক আছে হাসিনার পতন হলো, হাসিনা দেশ ছেড়ে সুটকেস নিয়ে পালিয়ে গেল, কিন্তু তারপরে আমি তখন যে কথাগুলো বলছিলাম যে আমাদেরকে সিস্টেমের ভিতরে, কারণ এটা তো শুধু হাসিনার বিরুদ্ধে আন্দোলন না বা শুধু হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ছিল না, এটা ছিল একটা হেজিমনি, তাই না, ইন্ডিয়ান হেজিমনি বা আমাদের সিস্টেমটাকে যে ধ্বংস করে দিয়ে গেল। এখন এই ধ্বংস করা সিস্টেমটাকে আপনি এই সিস্টেমটাকে যদি ঠিক না করেন, এটাকে যদি আপনি মানে ক্লেনজিং না করেন, আপনি যদি আজকে আমরা যত, এটা তো শুধু আমরা একটা ফেয়ার নির্বাচনের জন্য তো এই আন্দোলনটা ছিল না, আজকে ধরলাম হাইপোথেটিক্যালি যদি ধরেও নেই যে আজকে আবার একটা ফেয়ার ইলেকশন হলো, তো সেই ফেয়ার ইলেকশনে যেই দলই আসুক, আমি কোনো স্পেসিফিক্যালি আমি কোনো দলের নাম আমি বলতে যাচ্ছি না, এটা হতে পারে বিএনপি আসুক, হতে পারে জামাত আসুক, হতে পারে একটা সম্মিলিত ছাত্রদের নতুন একটা দল আসুক বা বাম জোট আসুক, যেই আসুক, ইসলামী কোনো দল আসুক, আই ডোন্ট কেয়ার, কিন্তু তারা যখন তাদেরকে তো কাজ করতে হবে এবার সিস্টেমকে নিয়ে, তাই না, তাদেরকে এই ব্যুরোক্রেসিকে নিয়ে কাজ করতে হবে, এই জুডিশিয়ারিকে নিয়ে কাজ করতে হবে, এই পুলিশ, এই আর্মি, এদেরকে নিয়ে তো কাজ করতে হবে। এখন এদের ভিতরে আপনারা যখন সেই এত বছরের যারা মানে আওয়ামী লীগের বা হাসিনা রেজিমের যে যারা সুবিধাপ্রাপ্ত যারা, তারা যদি এখনো থেকে যায় তাহলে আলটিমেটলি কি হবে? এবং এখনো কিন্তু সেটাই হচ্ছে, এরাই পদে পদে তারা বাধার সৃষ্টি করছে, তারা ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। গতকালকে আমাদের নেভির দুজন অফিসারকে এবং তার সাথে 4 জন তারা মানে তারা একটা মানে ইয়েতে আমাদের এই যে সর্বশেষ যে উপদেষ্টা পরিষদের যে ইয়ে হলো সংযোজন হলো, এটা নিয়ে তারা একটা প্রতিবাদের একটা পরিকল্পনা করছিল এবং তাদেরকে এসে ধরে নিয়ে চলে গেল। এবং সম্ভবত আমি শেষ খবর পর্যন্ত যেটা জানি যে তাদেরকে সম্ভবত ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা কেন হবে? এটা কারা করলো? ঘুরে ফিরে তো আপনি যদি এটা ট্রেস করেন, সেই দেখা যাবে সেই ডিজিএফআই, সেই উপরের লেভেলে বসে থাকা কিছু মানুষগুলো যারা হাসিনার সময়ও তারা যেরকম সুবিধাপ্রাপ্ত ছিল এবং তারা এখনো আছে, আমরা দেখছি এখনো মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি ঢাকার সবচেয়ে কাছে আমাদের আর্মি ডিভিশন যেটা সাভারের 9 ডিভিশন, সেই 9 ডিভিশনে এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেই আগের রেখে যাওয়া মানুষগুলো এখনো রয়ে গেছে। এবং আপনারা যদি দেখেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অর্থাৎ গাজীপুর সাভারের মানে ওইখানকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অর্থাৎ আমাদের অর্থনৈতিক লাইফলাইন যেটা আমাদের যে আরএনজি, আমাদের গার্মেন্টস গুলো যে গাজীপুরের যেই বেল্টে যে আমাদের গার্মেন্টস গুলো, এখানে কিন্তু যে মাঝখানে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল ঘুরে ফিরে কিন্তু, এবং এটার জন্য কিন্তু একটা টাস্ক ফোর্স, ওই সাভারের 9 ডিভিশনের কিন্তু একটা টাস্ক ফোর্স ছিল, সেই টাস্ক ফোর্সের সেই আগের মানুষগুলোকেই কিন্তু এখনো তারাই দায়িত্বে আছে। এবং এই অস্থিরতাগুলোর পিছনে হয় তাদের ইন্ধন আছে অথবা তাদের অনাগ্রহ, তারা যে কাজ করবে, তারা যে এই গভর্নমেন্টকে বা আমাদের এই যে বিপ্লব পরবর্তী আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজে যে তারা সহযোগিতা করবে, তারা যে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিবে, সেটা কিন্তু নাই। তারা হয় এটার বিরুদ্ধে তারা কাজ করছে অথবা তারা একটা মানে একটা নিষ্ক্রিয় ভূমিকা তারা আছে, ঠিক আছে আমরা নিজে থেকে কোনো কাজ করবো না, এটাতে যদি ফেল হয় হোক, কারণ তারা তো আলটিমেটলি সেটাই চায়, তাই না? তারা তো চায় নাই যে এই আমাদের এই বিপ্লবটা সফল হোক, এবং তারা এই বিপ্লব তাদের সফল হওয়ার পরে এটাকে যতভাবে সম্ভব তারা এখনো চেষ্টা করে যাচ্ছে যে এটাকে কিভাবে এটাকে ব্যর্থতায় পর্যবেসিত করা যায়। তো আমার আপাতত এটাই আমার অবজারভেশন, এবং আমি এখনো মনে প্রাণে চাই যে আমরা বিশ্বাস করি যে একটা ম্যাসিভ ক্লেন্সিং করলে আমরা এখনো এখান থেকে ফিরে আসতে পারবো। আমি আবার আসবো আপনার কাছে। ধরেন সেনাবাহিনীর যে অবদান, মানে ওয়াকার সাহেবকে আমরা ধন্যবাদ দিই, কিন্তু ওয়াকার সাহেব তো আসলে পরিস্থিতির কারণে তিনি বাধ্য হয়েছেন মানে তার যে অবস্থান এখন তিনি নিয়েছেন সেটি গ্রহণ করতে। তিনি তো যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, তিনিই বলেছেন। তার কথার সূত্র ধরে যদি আমরা বলি, তিনি তো এই চেতনাকে ধারণ করেন নাই, তিনি এই চেতনার উদ্ভূত পরিস্থিতিতে তিনি একটি ভূমিকা রেখেছেন। তো সেনাবাহিনীর মিড লেভেলের অফিসার যারা আছেন, যারা ঝুঁকি নিল, যারা বাধ্য করলো, তাদের আসলে অবস্থান কি? আমি জানি আপনাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা আসলে কি ভাবছে পরিস্থিতিতে, সে বিষয়টা নিয়ে আমি আসবো। রওশন হক, আমি জানি যে আপনাকে আবার যেতে হবে, আপনার বক্তব্যটা শুনি। এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, বশিরউদ্দিন বা উপদেষ্টা পরিষদের যে কার্যক্রম গত 3 মাসে, আপনার পর্যবেক্ষণ কি? আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইব্রেন্ট, আপনি অনেক বেশি লেখালেখি করেন, তো কি মনে করেন, কিভাবে দেখেন, আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ কনক, আপনি এবং আপনার সাথে যারা আছেন আমার সকলেই আমার প্রিয় মানুষ, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা আর বলবো সংগ্রামী সালাম। আমি ভীষণ মর্মাহত, বিশেষ করে বশিরউদ্দিন সম্পর্কে তো সবাই বলছেন, ওটা একদম জানাই, কিন্তু আমার কাছে এই যে কি বলে মিচকা শয়তান, আমি বলবো যে ফারুকী, আপনারা ফারুকীর নিয়োগটা আমাকে এত বেশি মর্মাহত করেছে যেটা মানে বললে বোঝানোর মতো না। আপনারা দেখেছেন যে শেখ হাসিনার সময়ে আই বিলিভ যে 420 একটা সিনেমা নাটক তৈরি করেছিল পর্বাকারে। ওই নাটকটা মূলতই ছিল এই জিয়া ফ্যামিলিকে বিদ্রুপ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, জিয়া পরিবার, তারেক রহমান, ওনাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে সেই নাটকটা সে তৈরি করেছিল পর্বাকারে। এবং এটা ওই সময়টা যারা দেখেছেন আপনাদের মনে থাকবার কথা, এর কিন্তু মূল টার্গেটই ছিল এই ফ্যামিলি।
তো শুধু এটা না, আপনি আমরা জেনেছি যে 1 টাকার বিনিময়ে যে এই যে একটা ভুয়া মিথ্যা একটা সিনেমা তৈরি করা হলো, মুজিব বায়োপিক, সেখানে দিশা অভিনয় করলো। তো আজকে দিশা যদি ওইটাতে এই শেখ হাসিনার মায়ের ভূমিকায় অভিনয় করে, আর এই যে ফারুকী যেভাবে শুধু এই অভিনয়টাকে সাপোর্ট করা না, ও যদি সত্যি সত্যি আমাদের দেশকে ভালোবাসতো, ছাত্র আন্দোলন বলেন আর ফ্যাসিস্ট হাসিনার যদি সে এই কার্যক্রমকে সে যদি অপছন্দ করতো বা সে যদি তার বিপক্ষে থাকতো, সে কখনোই দিশাকে এইটাতে অভিনয় করতে দিত না। আর যদি আপনারা বলেন যে শিল্পী তো অভিনয় করতেই পারে না, শিল্পী মিথ্যার উপরে কখনো অভিনয় করতে পারে না। পুরা মিথ্যা বানোয়াট গুজব একটা সিনেমা তৈরি করছে যেটাতে তার বউ অভিনয় করছে। এখন তাকেই আমাদেরকে দেখতে হবে যে সে আমাদের এই রক্ত ভেজা অভ্যুত্থানে সে এখন আমাদের সেনাপতি হয়ে গেল। কিভাবে হইলো? সে এই জুনের শেষের দিক থেকে সে কিছু স্ট্যাটাস দেওয়া শুরু করলো। সেই স্ট্যাটাসের উপর ভর করে তাকে আমাদের ইউনূস স্যার কিভাবে জানি তার ইয়েতে ঢুকে গেলেন। তো আমরা অনেকেই ইয়েকে গালাগাল করতে শুরু, মানে সরাসরি আমার এলাকারই নেতা, আওয়ামী নেতা যে এখন বর্তমানে জেলে আছে, সুমন, তাকে বাটপার সুমন বলে সে তো সরাসরি বাটপারি করছে, তাই না? আর আমরা তো এই ফারুকের বাটপারি কিন্তু না, যারা এই নাটক সিনেমা দেখেন শুধু তারাই ধরতে পারবেন যে ধরনের বাটপারি। এখন তাকে আমাদেরকে যদি মেনে নিতে হয়, তো ইয়ে হিসেবে কি সংস্কৃতি মন্ত্রণালয় মনে হয় ওনাকে দেওয়া হয়েছে। এটা মানে এটার মধ্যে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে না, কিচ্ছু হইতে পারে না। তারপর আর 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 কি বলবো, আমরা নিয়মিত লিখে যাচ্ছি, বলে যাচ্ছি। আপনারা দেখেন, আমার কাছে মাহফুজকে কেন যেন এই তত্ত্বাবধায়ক সরকারই ঢুকাই দিতে হইলো, সরি ইন্টারিম সরকারই ঢুকাই দিতে হইলো। এটা কেন আমি বুঝলাম না। সে যেখানটায় ছিল ওখানটায় কি সে ভালো ছিল না, বা কি উদ্দেশ্যে তাকেই বা নতুন করে এই পদায়ন করা হলো? এটাও কেমন জানি একটু কনফিউশন তৈরি করে। কারণ মাঠে তো আমাদের হাজারো ছাত্র পড়ে আছে, মার খেয়ে হাত ভেঙে পা ভেঙে, বা এমনিতেই যারা আছে ওখান থেকে তো কাউকে নিতে পারতেন ওনারা যদি চাইতেন। ও তো একটা পজিশনে ছিলই। তারপরে আবার দেখলাম খুব সুন্দরভাবে এই মুজিববাদ আমরা নিধন করার জন্য সবসময় বলে যাচ্ছি, আপনারা ধ্বংস করে যাচ্ছেন, আমরা লিখে যাচ্ছি, যে যেভাবে পারি বলে যাচ্ছে যে মুজিববাদ যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন এই শেখ হাসিনার দোসররা সুন্দর মতো থাকবে, তাদের লালন পালন করা হবে। আমরা মুজিববাদ নিধন করতে চাই, সেখানে কিভাবে ঢুকে যায় এই ফারুকী, সেখানে কিভাবে ঢুকে যায় এইসব লোকজনগুলো, এই যে বশির টশির এগুলো। এইসব চিহ্নিত মানুষজনকে যদি ওনারা জেনে শুনে নিয়ে থাকেন, এর পিছনে আমার কাছে মানে খুব একটা সহজ আর মনে হয় না। যেমন ধর ইউনূস স্যারকে আপনারা দেখতেছেন সবাই যে উনি তুলকি চালে চলেন, কিভাবে সফটলি কথা বলছেন, কি করবেন মানে মনে হয় যেন বুঝতে পারছেন না, এখনো ক্লিয়ার না এরকম। আমরা যেখানে চাইছিলাম যে একটা মেসিভ ট্রান্সফার হবে, মেসিভ একটা অদল বদল হবে, ওনারা এখন পর্যন্ত 3.5 মাস চলে গেছে, এখন পর্যন্ত ওনারা এইসব জায়গায় হাত দেন নাই। তাহলে ওনারা কখন করবেন এগুলা? এই যে আসিফ নজরুল স্যার যায় আছে, অনেকটা মাইক খাওয়ার মতোই তো হয়েছে, তাই না? ভদ্রলোক বলে হয়তো বা মারে নাই, পোলাপান হলে তো পিঠা এই দিত তারা, যে আওয়ামী গুন্ডাদেরকে তো আমরা চিনি, আমরা এখানে নিউ ইয়র্কে থাকি, আপনিও থাকেন, আমরা পথ চলতে আমাদের কত কষ্ট হয়, আমাদেরকে বুলিং করে, অনলাইনে বুলিং করে, অফলাইনে বুলিং করে, সরাসরি বুলিং করে। তো আসিফ নজরুল সাহেব ওখান থেকে আইসা এখন পর্যন্ত এদের নামে কিছু করেন নাই। আপনার মনে থাকবার কথা, উসমান এই যে নারায়ণগঞ্জের গুন্ডা আইসা এখানে কি হয়েছিল, একটা ছেলে তাকে বুয়া ডাকছে, পরে ওই ছেলের সাথে সে কফি খাইছে, কফি খাইয়া মিলমিশ হয়ে যাওয়ার পরে সে যায় তার বাড়িঘর, তার আত্মীয় স্বজনের বাড়িঘর জ্বালাই দিছে। আসিফ নজরুল সাহেব এখন পর্যন্ত এই লোকগুলাকে চিহ্নিত করে নাই, কিছু করে নাই। তাহলে আমরা এখানে অনিরাপদ। আমরা যারা কথা বলতেছি ঘরে খেয়ে পরে মোস্ট তারাই দিচ্ছি, আমরা সবাই এখানে অনিরাপদ। বাংলাদেশের পরে নিউ ইয়র্ক হচ্ছে আওয়ামী লীগের এই গুজব লীগের আড্ডাখানা। প্রতিদিন ওরা নানা রকম অনলাইনে অফলাইনে গুজব ছড়াই যাচ্ছে। আমি আপনি ইলিয়াস, আমরা যারা এখানে আমরা অ্যাক্টিভিজম করি, আমরা যারা আছে, আমাদের জন্য সমূহ বিপদ আসতেছে যদি আসিফ স্যার এদেরকে বিচার না করে। এদের কোনো বিপদ নিয়ে মাথা ঘামানোর সময় নাই। আর যারা পরাজিত শক্তি তারা নানা রকমের আস্ফালন করে, একটা সময় তারা করেছিল ক্ষমতা টিকে থাকার জন্য, এখন তারা নানাভাবে অস্তিত্ব জানান দিচ্ছে, সরকারের দুর্বলতার কারণেই দিচ্ছে। বিচার করতে হবে, এদেরকে বিচারের মুখোমুখি না করলে আমি বলছি নিরাপদ বলতে কি তারা কি নিউ ইয়র্কে কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। বাট আমরা তো এখানে থাকি, আমরা তো দেখছি ওদের আসলে। তারপর আমি সবচেয়ে আপনি যে প্রসঙ্গটি আনলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে জেনেভায় বাংলাদেশের যে রাষ্ট্রদূত সহ সকল কর্মকর্তা এখনো বহাল, তাদের ব্যাপারে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। না, উনি কিছু করে নাই, ওনার গায়ে হাত দিয়েছে, এটা একজন অপরাধ, এরা অপরাধ করেছে, এদেরকে নিয়ে ওনারা কোনো ধরনের কিছু বলেন নাই। তারপরে দেখেন, আমরা কালকে খুবই দুঃখিত হইলাম যে মুজিবের ছবি কেন মাথার উপরে এখনো, আজকে যদিও সরানো হয়েছে, কিন্তু কেন বলেন তো? এখন পর্যন্ত এগুলো চলতেছে, তার মানে কি হচ্ছে? তারপর আমি আরেকটা কথা আপনার মাধ্যমে আমি বলে যেতে চাই। আমি আজকে জেনেছি যে চিটাগংয়ের একজন বিএনপির এমপি উনি ভারতের পাঁচই সালাম করে আসছেন। আমি নাম বলবো না এখানে, কারণ নাম বলে আমি অনেক জায়গায় বিপদে পড়ছি। ওই ভদ্রলোককে বলতে চাই, বিএনপির ওই নেতাকে বলতে চাই, শুনেন, আমরা হাসিনার সময় কেউ ভয় পাই নাই, আমরা আমাদের কি হবে ওইটা চিন্তা করি নাই। আপনারা
বিএনপির পরিবারের যারা সিনিয়র নেতারা চিটাগংয়ে আছেন, আপনারা কিভাবে নফেলকে পার করেছেন আমরা জানি, আমাদের কাছে এর সব কিছু আছে। যদি আপনারা এখনো যদি আপনারা মনে করেন যে ভারতের পা চাইটা আবার ক্ষমতায় আসবেন, এটা আপনাদেরকে আমরা কইতে দিব না, এবং আমাদের কাছে প্রমাণ আছে, আমরা সব ফাঁস করে দিব। আপনাদেরকে এখনো সুযোগ দিচ্ছি যে আপনারা সাবধান হয়ে যান। আর কনক, আমার আসলে মাথা গরম হলো মানুষ, আমি ধন্যবাদ। আপনি কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট এখানে উঠিয়েছেন। আমার মনে হয় যে আপনি কাজে ফিরে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অংশগ্রহণের থ্যাংক ইউ জন্য। আপনাদের সবাইকে। কনক, আমাকে একটা সেকেন্ড সময় দেন। আজকে ভেটেরান্স ডে, আমি এই উপলক্ষে সারা পৃথিবীর সকল সেনা কর্মকর্তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। এই যে সেনাবাহিনী যদি না থাকে বিশ্বব্যাপী, তাহলে বিশ্বটা আসলে অস্থির থাকবে। তো আমি সাফায়েতকে ধন্যবাদ জানাই, সাথে আমাদের দেশের যত সেনাবাহিনী ভাইয়েরা বা আমাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে কাজ করেছেন, আপনাদেরকে শ্রদ্ধা ও সালাম জানাই। পাশাপাশি আমাদের দুলাভাই ওয়াকার ভাইকে একটা প্রশ্ন করতে চাই, আরাফাতকে কোথায় রাখছেন? সে তো একটু পর পরে পোস্ট দিতেছে, একটু পর পরে সে গুজব ছড়াইতেছে টুইটারে। আরাফাতকে কোথায় পালাই যাইতে হেল্প করছেন এবং কোথায় যত্ন করে রাখছেন, তাকে দয়া করে বাইর করে দেন। আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, আমার কাজ গেলাম। জি, ধন্যবাদ। তো রওশন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন এখানে, যে ধরেন ওই দূতাবাসের কেউ এখনো কিন্তু কেউ আপনার সরে নাই আর কি, সবাই এখনো বহাল তবিয়তে আছে দূতাবাসে। তো এই যে জায়গাগুলো আর কি, এই জায়গাগুলো মিলিয়ে আমার মনে হয় যেন সরকারের মধ্যে একজন স্থবিরতা ভর করেছে। এবং মারুফ ভাই, আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? এবং রওশন যে ছবির কথা বলছিলেন, এটি আসলে রিসেন্ট ছবি না, এটি হচ্ছে খুব সম্ভবত 14 বা 15 দিকের ছবি। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এবং আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহ ইন্ডিয়া গিয়েছিলেন, অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো অমিত শাহ বডি ল্যাঙ্গুয়েজ তার ছবিতে এটাতেই বোঝা যাচ্ছে যে একটু অপমানজনক আমাদের জন্য। তো যাই হোক, তো মারুফ মালিক, আপনি দেশ থেকে ফিরে এসেছেন আপনি। তো কি দেখলেন দেশে? এই যে আলোচনা, এই যে ছাত্র জনতার বিজয়ের কে নিয়ে যে তামাশা কথা বলছি আমরা, এই তামাশার অনেকটুকু আপনি কাছে থেকে দেখে এসেছেন আমি মনে করি আর কি। তো কি আপনার কাছে একটু শুনি, কি হচ্ছে, কেন হচ্ছে, কারা করছে, কি মনে করেন? জি, ধন্যবাদ কনক ভাই। আমি এই ঘন্টাখানেক আগে আসলে আমি এসে পৌঁছাইলাম বাসায়। মানে আমার এখনো ঘুম আছে চোখে, আমি গত রাত ঘুমাতে পারিনি, যেহেতু আমার রাতের বেলা ফ্লাইট ছিল। তো হাউএভার সব মিলিয়ে প্রথম তো অনুভূতি ভালো। দীর্ঘ আমি প্রায় 7-8 বছর পরে দেশে গিয়েছি, এবং সেখানে তো ধরেন যে চলতেছে, ওটা বন্ধ করেন। জি, ওই স্বাধীনতার যে মানে কি বলবো, যে স্বাদ, সেটা তো উপভোগ করলাম। যে আগের মতো সেই ভয় নাই, আতঙ্ক নাই, এবং দেশের মানুষ সবাই প্রাণ খুলে কথা বলছে। সব জায়গাতেই ধরেন যে একটা মানে কি বলবো, যে স্বাধীনতার যে আনন্দ বা তার যে ভাব, সেটা উপভোগ করছে, সেটা ভালো। ওভারঅল তো সব জায়গায় ভালো আমি বলবো অবস্থান। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষের যে জীবন, যে আমরা একটা সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারছি, রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছি, বাইরে যাচ্ছি, যে কোনো জায়গায় বসতে পারছি, সেই ভয়টা আগের মতো নাই এখন। পুলিশ দেখলেও কেউ আটকে ওঠে না, বা আর্মি দেখলে কেউ আটকে ওঠে না, বা ডিজিএফআই আপনার, এনএসআই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে করছে, ফলো করছে বা রেকর্ড করছে, সেই আতঙ্ক নাই। রেকর্ড তো অবশ্যই করছে, এখনো করে, কিন্তু ভয় নেই আর কি। সেই ভয়টা সাধারণ মানুষের মধ্যে নাই, এটা একটা খুব ভালো দিক। আর সার্বিকভাবে যদি বলেন দেশের পরিস্থিতি নিয়ে, আমার যদি এক লাইনের মন্তব্য বলেন, আমি বলবো যে আমি আসলে হতাশ। এই অর্থে, এটা শুধু সরকার না, সবার রাজনৈতিক দলগুলোর পারফরমেন্সও যদি বিচার করতে বলেন, সবার আচরণ দেখে আমি খুব একটা হতাশ। এই কারণে আমি হতাশ, আমরা কিন্তু দেখেন কনক ভাই, আমরা কিন্তু দেশের বাইরে থাকলেও আমাদের এই বিপ্লবে আমাদের একটা পার্টিসিপেশন ছিল, আমরা কথা বলেছি, কাজ করেছি, সবাই যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেছি। তো এই জায়গায় আমাদের একটা ছিল মানুষের মধ্যে, যে ধরেন আমি যাওয়ার পরে যেই জিনিসটা সবচেয়ে, যে প্রশ্নটার মুখোমুখি হয়েছি, যে আপনি কোন পদে যোগদান করছেন। এটা খুবই বিব্রতকর এবং খুবই আমি বলবো যে হাস্যকর একটা প্রশ্ন। যে আমরা যার যার জায়গা থেকে একটা ভূমিকা রেখেছি, কথা বলেছি, লিখেছি, কাজ করেছি, কিন্তু তার মানে এই না যে আমাকে সরকারের কোনো পদে যেতে হবে বা কোনো দায়িত্ব নিতে হবে। এটা তো হতে পারে না। এই উদ্দেশ্যে নিয়ে কোনো সংগ্রামে বা বিপ্লবে কেউ অংশগ্রহণ করে না। এটা ধরেন একটা নৈতিক জায়গা থেকে সবাই এখানে অংশগ্রহণ করে, সেই জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি। তাইলে পরে আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে প্রশ্নটার মুখোমুখি আমাকে কেন হতে হয়েছে? এটার কারণ হচ্ছে, আমি দেশে গিয়ে বিস্ময়কর ভাবে যেটা আমি লক্ষ্য করলাম, রাজনৈতিক দল বলেন, সুশীল সমাজ বলেন, অ্যাক্টিভিস্ট বলেন, সবার মধ্যেই, আমি যদি শব্দটা উচ্চারণ করতে চাই না, কিন্তু এটা আমি কোনো একটা বিকল্প শব্দ পাচ্ছি না, এই যে একটা খাই ভাব আর কি, যে আমাকে এই পদটা পাইতে হবে, আমাকে ওই দায়িত্বটা নিতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে, আমাকে কেন ডাকলো না, আমাকে কেন দিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ চেষ্টা করছে যে
এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার দলের লোক হতে হবে, সচিব আমার দলের লোক হতে হবে। দেখা গেছে তারা ফেয়ার ইলেকশন হলে 3টা আসনও পাবে না। আবার আরেক দল মনে করতেছে যে সবগুলা এসপি আমার হইতে হবে, আমি অন্যতম বড় দল। আবার কেউ মনে করতেছে যে না, এই শিক্ষক নিয়োগে আমাদের লোক ঢুকাইতে হবে, যত স্কুল কলেজের সভাপতির পদ আছে আমাকে দখল করতে হবে। আপনি হয়তো বা দেখেছেন, সংবাদটা দেখেছেন কিনা, সীতাকুণ্ডে বা মিরের সরায়ে মসজিদ কমিটির সভাপতি এই পদ নিয়ে জামাতের এক নেতাকর্মীদের বিএনপি এবং জাতীয় পার্টি মিলে পিটিয়েছে। কারণ জামাত গিয়ে প্রেসার দিচ্ছিল মসজিদ কমিটির সভাপতিকে সরাই দিয়ে তারা ওইখানে তাদের নিজেদের লোক বসাবে। সেখানে আবার বিএনপি বলছে যে না, এই আমাদের লোক বসাইতে হবে, জাতীয় পার্টির লোক। ওই সভাপতি খুব সম্ভবত জাতীয় পার্টির, বিএনপি বলছে যে না, ওরে সরাইলে আমাদের লোক বসাইতে হবে। এটা নিয়ে মসজিদ কমিটি নিয়ে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছে। এখন এই আমরা যে 5ই আগস্টের বিপ্লবের যে কথা বলছি, সেটার পরে ধরেন বিপ্লবের আমাদের একটা উদ্দেশ্য ছিল কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা, সেখানে একটা সাম্য, মানে আমরা গত 15 বছরে যা দেখেছি বা 1971 সালে স্বাধীনতা যুদ্ধটা যে উদ্দেশ্যে নিয়ে আমরা সংগঠিত করেছিলাম, যেই অপ্রাপ্তিগুলো ছিল সেই জায়গাগুলো যেন আমরা অর্জন করতে পারি বা আমরা অপ্রাপ্তির জায়গাগুলো মুছে ফেলতে পারি। এই জন্যই তো আমরা এই যে শেখ হাসিনার ফেসিস্ট শাসনের বিরুদ্ধে দেশে বিদেশে যার যার জায়গা থেকে লড়াই করেছিলাম। এইখানে ধরেন যে এইরকম একটা অবস্থা যে আমি কি পেলাম, আমাকে কি দিল, আমাকে দিতে হবে না, আবার যারা পাচ্ছে না তারা আবার ঢালাও সরকারের সমালোচনা করছে। মানে এমন তো না বিষয়টা যে সরকারের সব কাজ ভুল হচ্ছে বা সব কাজ ভালো হচ্ছে। এখন এই সরকার একটা ক্ষমতা এসেছে, তারা অনেক কিছু ভুলভ্রান্তি করছে। মারুফ ভাই, ধরেন ভুল বা শুদ্ধের বিষয় না, ধরেন সরকারের যে গতিশীলতা থাকার কথা, এই আমি জায়গায় আসতেছি, ওই প্রসঙ্গে আসতেছি, ওইটা আরেকটা সরকারের ভূমিকা রাখার কথা। না, ওইটা আরেকটা বিষয়। আমি বলছি যে এই যে খাই খাই পার্টির কথা আর কি, এরা ধরেন ধুমায়া সরকারের সমালোচনা করতেছে, কথাবার্তা বলতেছে, তারপরে আবার দেখা গেছে সরকার বা কোনোভাবে যদি একটা কিছু পেয়ে যাওয়ার পর আবার চুপ, সরকার নিয়ে কোনো সমালোচনা করছে না। এটা একটা ধরেন এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হ্যাঁ, বিপ্লবে ধরেন আপনি তো একটা বড় ধরনের ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনি এখানে অংশগ্রহণ করেছেন। সেই জায়গায় আপনাকে যে একদম ভালোভাবে সরকারকে বাতিল করে দিতে হবে বা কিছু কিছু জায়গায় সেটা অ্যাক্টিভিজম বা আপনি ফিলোসফিক্যাল জায়গা থেকে অ্যাকসেপ্টেবল না। এইবার সরকারের প্রসঙ্গে আসি। সরকারের যে প্রসঙ্গ, যে তাদের যে পারফরমেন্স দেখলাম, আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে একটা কেমন যেন গা ছাড়া ভাব। হ্যাঁ, তারা নানা কথাবার্তা বলছে, অনেক কথাবার্তা আছে তাদের মধ্যে, কিন্তু সেগুলা কাজে প্রমাণিত হচ্ছে না। তারা খালি বলে সংস্কার করব। এইটা কেন যেন মনে হচ্ছে যে এই যে এই আওয়ামী লীগ একটা শব্দ ছিল না যে চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনা, অমুক চেতনা, মুজিবের চেতনা, সেই চেতনা, এই চেতনা বলে চেতনা শব্দটাকে একদম ধরেন আপনি একদম পচাই ফেলছে। আমার কেন যেন মনে হচ্ছে এই সরকারের সংস্কার শব্দটাকে একটা ওই পর্যায়ে নিয়ে যায় কিনা আমি আশঙ্কা বোধ করছি। কেন? কারণ কিছু আমি দেশে যাওয়ার পরে যেই কমপ্লেইনটা আমার কাছে সব মানুষ সবচেয়ে বেশি করেছে, এটা হচ্ছে দ্রব্যমূল্য, যে জিনিসের দাম কমছে না। এখন এটা আমরা বুঝতে পারি যে রাতারাতি আপনার ড্রামাটিক চেঞ্জ হবে না। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, 6 তারিখ বা 7 আগস্ট সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা সম্ভব না, আমরা এটা বুঝি। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না বা সেইখানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে এটা নিয়ে কাজ করা, এবং কেন তারা পারছেন না এটা জনগণের কাছে তাদেরকে পরিষ্কারভাবে বলা। কারণ তারা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারা আগামীতে নির্বাচন করবেন না। যে নির্বাচন আমরা এটা অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো অনেক তথ্য গোপন রাখে, কারণ তারা মনে করে এই তথ্য জনগণের কাছে গেলে জনগণ হয়তোবা বিরূপ হতে পারে তাদের সম্পর্কে, এই জন্য তারা অনেক সময় হাইড করে অনেক তথ্য। এই সরকারের তো তথ্য গোপন করার কিছু নাই। সো এই দ্রব্যমূল্যের বিষয়টা তাদের অ্যাড্রেস করা উচিত। কেন দ্রব্যমূল্য কমছে না? যেমন ধরেন বন্যা হলো, বন্যার পরে সবজির দাম বাড়বে, এটাই স্বাভাবিক, বেড়েছেও, কিন্তু সরকার কিন্তু খুব একটা অ্যাড্রেস করে নাই, মানুষকে বুঝাই বলে নাই যে দেখেন ভাই এখন বন্যা হয়েছে, বন্যার সময় তো জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং এটা ন্যাচারাল ডিজাস্টার, এখানে তো আমাদের কোনো হাত নাই, বাট আমরা চেষ্টা করছি। আমি বলছি যে ওই জায়গায় সরকারের প্রেজেন্স ছিল না। তারপরে ধরেন ঢাকায় আমি যেটা দেখেছি যে আপনার ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি যে মগবাজার চৌরাস্তায় যান বা আপনি সার্ক ফোয়ারায় যান, এক এক দিক দিয়ে কেউ গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কেউ হুন্ডা দিয়ে চলে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই। এখন কেন নিয়ন্ত্রণ নাই? ট্রাফিক পুলিশ নাই পর্যাপ্ত। আমি ওই দিন দেখলাম তারা প্রশিক্ষিত 500 যে আপনার বিএনসিসির ছেলে মেয়েকে নামিয়েছে, এটার জন্য তো 3 মাস লাগে না, তারা প্রথম দিকেই এই কাজটা শুরু করতে পারতেন। হ্যাঁ, আমরা মানি এই সরকার অনেক জঞ্জাল, অনেক অনিয়ম, অনেক একটা পাহাড় সময় একটা দুর্নীতির বিপক্ষে পরবর্তী সরকার হিসেবে কাজ করছে, আমরা সেটা বুঝতে পারি। কিন্তু কি তাদের যেটা করা উচিত, খুব কুইক পাবলিকের সঙ্গে কমিউনিকেট করা উচিত, কথা বলা উচিত তাদের পক্ষ থেকে কারো একজনের, এই সংস্কার গল্প না দিয়া তাদের বলা উচিত যে এই কারণে আমরা এটা পারছি না, এটা সম্ভবত এরকম হবে।
আর একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি বললাম, সমন্বয়ের অভাব। যে সম্প্রতি যেটা হয়েছে, যে আপনি যে দুইজন উপদেষ্টা নিয়োগ নিয়ে, আমি তাদের ব্যক্তিগতভাবে খুব একটা চিনিও না বা তাদের সমালোচনা করতে যাচ্ছি না, যে ওনারা কি ভালো বা মন্দ হয়েছে, যেহেতু উপদেষ্টা নিয়োগের একটা প্রভিশন আছে, করেছে। সমস্যাটা হচ্ছে, আপনি দেখেন, ওনাদেরকে নিয়োগ দেওয়ার পরে আজকে দেখলাম আবার ছাত্র সমন্বয়ক দুইজন, রাজু ভাস্কর্যে সমাবেশ করে বলেছে এদেরকে নেওয়া যাবে না, এখানে আওয়ামী লীগ এই লোকদেরকে পুনর্বাসন করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। তার মানে কি, এই আন্দোলনটা তো হয়েছে, সংগ্রামটা হয়েছে ছাত্রদের নেতৃত্বে। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে, যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কারণে। এখন এই সরকারটা আমাদের সবার, আমরা বলি বটে, কিন্তু এই সরকারের সঙ্গে এই সমন্বয়কদের, ছাত্রদের একটা যোগাযোগ থাকা উচিত। এবং এখানে সরকারের দুজন সমন্বয়ক আছেনও। তার মানে কি, ছাত্রদের সঙ্গে কি আলাপ আলোচনা হয় নাই, কথা হয় নাই এই উপদেষ্টাদের নিয়োগের সময়? এবং যদি সেখানে একটা, ওই যে আমি যেটা বললাম, অ্যাড্রেস করা, কথা বলা, পার্টিসিপেট করা, স্টেক হোল্ডারদের নিয়ে আসা। এবং মারুফ ভাই, ধরেন সরকার তো ধরেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাই না? সরকারের যে কাঠামোটা, সেখানে ধরেন মুস্তফা সরোয়ার ফারুকী, যে আপনার ধরেন 8 তারিখ বা 9 তারিখে বলছে 32 নম্বর আবার পুনর্নির্মাণ করতে হবে। তার স্ত্রী তো মুজিবের সিনেমায় অভিনয় করছে, অভিনয় করার জন্য একজনের প্লট বাতিল করে দেওয়া হয়েছে। এইগুলা নিয়ে তো বিস্তর আলাপ আলোচনা হচ্ছে গত সোশ্যাল মিডিয়াতে। আমি একটা নতুন প্রসঙ্গ আনতে যাচ্ছি, যে ধরেন ফারুকের ব্যাপারে এই তো নেশাগ্রস্ত, ওইটা বলার অপেক্ষা রাখে না, তার ব্যাপারে আরো অনেক তথ্য আসছে। ব্যক্তি সমালোচনা না করি এইভাবে সরাসরি। আমার সরকারি যে থাকবে, যে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তাকে অবশ্যই প্রেজেন্টেবল এবং গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে। তো আকিজের যে শেখ বশির উদ্দিন, সে বশির উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা আছে। এবং ধরেন আপনি যদি দেখেন যে এই মোস্তফা সরোয়ার ফারুকী বা এই বশির উদ্দিন, এদের প্রত্যেকে নিয়োগের পেছনে প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং বশির উদ্দিনের অফিস থেকে আমাকে জানানো হয়েছে মাহফুজ আনাম এবং মতিউর রহমান সকালবেলায় যে 3 ঘন্টা বৈঠক করে তাকে রাজি করিয়েছেন। তো 111 এবং ডেইলি স্টারের ভূমিকা দেখেছি 111 সময় -2 নিয়ে তারা কিভাবে কাজ করেছে। এখনো কিন্তু তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম খুবই প্রশ্নবিদ্ধ আর কি। মানে ফারুকী তো হচ্ছে ওই যে রেসিডেন্সিয়াল মডেলের যে হত্যা মামলার আসামি আনিসুল হকের মানে চেলা। সো মানে এই যে কাহিনীগুলো আর কি, এই বিষয়গুলো, অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার সহ একটা, না, এইখানে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, যে যা কিছুই ঘটে কেষ্ট বেটাই চোর। এখন আমাদের একটা সমস্যা হয়েছে বাংলাদেশে, আমাদের যত ব্যর্থতা হচ্ছে, যত সমস্যা হচ্ছে, আমরা খালি প্রথম আলো, ডেইলি স্টারের ঘাড়ে চাপাই দিচ্ছি। এখানে প্রথম আলো, ডেইলি স্টার আপনার বাংলাদেশের লিডিং গণমাধ্যম, সন্দেহ নাই, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ওই পরিমাণ শক্তিশালী না যে তারা রাষ্ট্রকে আপনার পরিবর্তন করে দিতে পারবে। তখনই তারা শক্তিশালী হবে যখন সাধারণ মানুষের মধ্যে সমন্বয় থাকবে না, তাদের মধ্যে যোগাযোগ থাকবে না, ঐক্য থাকবে না। এই জায়গায় আপনি ধরেন, আমি যেটা বলছিলাম, যে এই যে উপদেষ্টা যে নিয়োগ করা হয়েছে, এই উপদেষ্টা নিয়োগ করার আগে ছাত্র সমন্বয়কদের সঙ্গে সরকারের দায়িত্বশীল যারা আছেন, রাজনৈতিক দলগুলো যারা আছে, এই মুহূর্তে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সব পক্ষের সঙ্গে কথা বলে সরকার কিন্তু এই যে যে উপদেষ্টা নিলেন তাদেরকে নিয়োগের সিদ্ধান্ত নিতে পারতেন। তাহলে এখানে সেটা হয় নাই বিধায়ী তো আজকে 2 সমন্বয়ক বলেছেন যে এখানে আওয়ামী পন্থী লোকদের উপদেষ্টা পদে বসানো হচ্ছে, সেই মতাদর্শকে পুনর্বাসন করা হচ্ছে। এখন এটা বিহাইন্ড দ্য সিন কারা কাজ করছে, কারা এটার জন্য দেই, তাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথম আলো, ডেইলি স্টারকে বললে মূল মেকানিজম যারা করছে তারা পার পেয়ে যাবে। প্রথম আলো, ডেইলি স্টারকে নিয়ে কথা যেটা আসছে, আমার ব্যক্তিগত তো কোনো শত্রুতা নাই, মানে এনালাইসিস থেকে বলছি। 111 সময় -2 ফর্মুলা তারা নিজেরাই স্বীকার করেছেন, তারা বলছে -2 ফর্মুলা রাজনীতিকরণের মূল ব্যক্তি তারা। এবং তারা প্রথম আলোর সাথে ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে কিনা জানি না, ওই যে চরকি মরকি বহু কিছু এখনো ইন্ডিয়ান ইনভলভমেন্ট তাদের আছে। তাদের যে ট্রান্সকম গ্রুপের সাথে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে। মাহফুজ আনাম বিভিন্ন সময় স্বীকার করেছেন যে ডিজিএফআই দ্বারা তিনি কিভাবে সংবাদ করেছেন, তার জবানিতে তিনি বলেছেন যে বেনজিরের বিরুদ্ধে তিনি নিউজ করতে পারেন নাই। তিনি বলছেন যে শেখ হাসিনাকে আমাদেরকে রক্ষা করিতে হইবে, মানে দুনিয়া জাহান্নামে যায়, হাসিনা হচ্ছে দেবী। তো এই জায়গাগুলো তাদের গঠনের কিছু নেই, তারা ধ্বংসাত্মক, তারা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সেটি আমার কাছে প্রতীয়মান হচ্ছে এবং অনেকের কাছেই হচ্ছে। সেই বিষয়টি নিয়ে বলছিলাম। মাধব ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। মিনার ভাই একটু সময় দেন। শরীফ ওসমান, আপনি ইনকিলাব মঞ্চের সমন্বয়ক, এবং আমাদের মাধব ভাই যেটি বলছিলেন, ডক্টর মারুফ মল্লিক, সেই মারুফ মল্লিক বলছিলেন যে 2জন সমন্বয়করা এই 2জন উপদেষ্টার নিয়োগের প্রতিবাদ করেছেন। এবং আমি যদি একটা সংবাদ থেকে দেখাই, হাসনাত আব্দুল্লাহ বলছেন হাসিনারই উৎখাত করছি, আপনারা এখন ভয় দিচ্ছেন। এবং তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি, এগুলো ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে উঠার চেষ্টা করেন না, হাসিনারই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা কোন হনো হইছেন।
অর্থাৎ এই দুই উপদেষ্টাকে নিয়ে যখন তারা প্রতিবাদ করছিলেন সেখান থেকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। তো আপনার যে অবদান শরীফ ওসমান হাদী বা আপনারা যেভাবে মাঠে ছিলেন, আপনাদের পর্যবেক্ষণ কি? এই যে ধরেন এইসব তৃতীয় শ্রেণীর লোকজন যদি উপদেষ্টা হয়, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের কাছে, বাংলাদেশের প্রশাসনের হেড হয় বা সরকার চালায়, আপনি কি মনে করেন, কিভাবে দেখেন আপনাদের অর্জন কোথায় যাচ্ছে? ধন্যবাদ কনক ভাই। প্রথম কথা হলো কি, আসলে আমাদের জন্য এখন কথা বলা তো কঠিন হচ্ছে কয়েকটা কারণে। আমাদের মানে যা ফিল করি এটা যদি বলি, যদি বেশি সরকারের বিপক্ষে চলে যায় তাহলে তো আমরা নিজেরাই বিপদগ্রস্ত হই। কারণ আমাদের স্টেক থাকুক আর না থাকুক, এই সরকারটা আমাদের মানে ছাত্র জনতার। সুতরাং যা কিছু দেখি মানে সঠিক বলে মনে হয়, সেটা যদি ফেসবুকেও লিখি তাহলে বিএনপির ভাইরা বলে এই কথা তো আমরা আগেই বলছিলাম, তোমরা তখন বোঝো নাই, বেশি বোঝো। এক, বিএনপির লোকজন খুশি হয়। আবার একই সাথে বিএনপি যেই পুরো অংশগ্রহণ আন্দোলনে তার ত্যাগ, এইটাকে অ্যাকনলেজ করার পরেও তার লোকাল পর্যায়ে যেই দখলবাজি, আওয়ামী পুনর্বাসন, এইটা নিয়ে কথা বললেও মানে আমাদের বিপজ্জনক ভাই। আমাদের মানে আমাদের মাঠে একটা কথা বলে যে তুমি বলে করবো কেমন, যে কেমন করতে পারবা না, আমাদের বিপদ একটা একটা করে বলি। দেখো ছোট ছোট ব্যাপার নিয়ে কয়েকটা ব্যাপার বলি। উপদেষ্টা নিয়োগ, আমরা সাদা চোখে যা দেখি এইটা যদি সত্যি হয়, এর মানে হাসনাত এবং সার্জিস তারা দাঁড়ালো এবং বলল যে এটা মানে এই নিয়োগটা হয় নাই বা এটা হওয়া উচিত না। এখানে দুটো ব্যাপার হতে পারে। একটা মানে ওরা যা বলছে এটা যদি সত্যি হয়, তাহলে হলো প্রশ্ন হলো এই সরকার কার? মানে এই সরকার তো টিকে আছে মূলত ছাত্র জনতারই। ছাত্র জনতার ম্যান্ডেটই হলো তার একমাত্র বৈধতা। সুতরাং সরকারের যেই পার্টের মাধ্যমে সরকারের সাথে কানেক্টেড, সেই পার্টের কেউ জানে না যে আমি পার্সোনালি একদম যারা জানার কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটির প্রত্যাশিত যারা জানার কথা যে এই নিয়োগগুলো কার হাত ধরে হচ্ছে, আমি কালকে আজকে সন্ধ্যার পরেও টিএসসি তে তাদেরকে জিজ্ঞেস করেছি। এখন তারা সত্য বলেছে কিনা মিথ্যা বলেছে এটা জানি না, বাট আমাদেরকে যেটা বলেছে তারা এটা জানে না। আমার কথা হলো নাগরিক কমিটিতে যারা আছে তারা জানে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা জানে না, তাহলে এটা জানে কে? মানে এই নিয়োগটা দেয় কে? এই নিয়োগটা ফেয়ার কিনা, এই লোক যোগ্য কিনা, এই এলাকা আরো পরে এলাম। প্রশ্ন হলো তাহলে এই সরকারটা কার সরকার? আমার একটা ধারণা, যদিও বাজে লাগবে কথাটা শুনতে, সার্জিস হাসনাতরা সম্ভবত ওরা এইভাবে ব্যবহৃত হয় যে যখন মাঠে ছেলে পেলেদেরকে দাঁড় করানো দরকার, সুতরাং ওরা গিয়ে দাঁড়াবে, মিডিয়া ওদের বক্তব্য নিবে। আপাতত মনে হয় ওরা এই রোলটাই প্লে করছে। যদি ওরা যেটা বলেছে সেটা যদি সত্য হয় যে আমরা এই ব্যাপারে জানি না, সুতরাং এটা সত্য না মিথ্যা তা তোমরা যাচাই করতে পারবো না। একটা একটা মনে ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা জাদু ভাস্কর্যে দাঁড়িয়ে ৭২-এর সংবিধানকে লাল কার্ড দেখিয়েছিলাম ইনকিলাব মঞ্চ থেকে ছাত্র জনতা মিলে। আমরা চুপপুর অপসারণের কথা বলেছিলাম ছাত্র জনতা। বারবার বলা হলো কি সাংবিধানিক বাধ্যবাধকতা, নিয়ম কানুন। তো গতকাল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে, বঙ্গভবনে যে শেখ মুজিবের যে ছবি আছে, সেই ছবি কেন অপসারণ করা গেল না? এই যে সংবিধানে আছে জাতির জনকের ছবি রাখতে হবে, সংবিধানের সম্মান, ভেরি গুড। আজকে সকালে তাহলে কোন নতুন সংবিধান তৈরি হলো যে মাহফুজকে দাঁড়িয়ে ছবি দিতে হলো যে পিছনে শেখ মুজিবের ছবি নাই? তাহলে এই যে জনগণের ম্যান্ডেট, জনগণকে শান্ত করার জন্য কালকে রাতেও তোমার কাছে শেখ মুজিবের ছবি ছিল সংবিধানের দোহাই দিয়ে, আর আজকে তুমি জনতাকে শান্ত করার জন্য, বুঝ দেওয়ার জন্য ছবি ছড়াই ফেললা। এটা কি অসাংবিধানিক নয়? তাহলে যে কারণে শেখ মুজিবের ছবি সরানো যায়, সেই একই কারণে ডক্ট্রিন অফ নেসেসিটির নাম দিয়ে সংবিধানকে কেন সাসপেন্ড করা যায় না? যে সংবিধান মানুষ মারে, হত্যা করে, আয়নাঘর করে, গুম করে। একটা আসেন, আমি রাফলি বলি জাস্ট একদম, এই সরকার আরো কারেক্টার নিয়োগ দিবে, এটা তার পলিসির ব্যাপার। কিন্তু প্রচন্ড অথর্ব মানুষ উপদেষ্টা হয়ে তো অনেকে আছেই। আরো কিছু লোকজন আপনি যদি সিম্বলিক অর্থে নিতেন, কোনো কাজ নাই, অফিস করবে, বসে থাকবে, তাহলে তো আপনি ছাত্র জনতার বিশাল একটা স্টেক পেতেন। একটা একটা বলি, আপনি খেয়াল করেন এই আন্দোলনে আমাদের বোনেরা যেভাবে নেমে এসেছে, ছেলেদেরকে ভাইদেরকে বাঁচিয়েছে। আমি আবারও ১০০ বার এই কথাটা বলেছি, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের বোনেরা এরকম নেমে না আসলে কোনোদিন জুলাই অভ্যুত্থান সফল হতো না। কেন আমাদের ছাত্রীদের মধ্য থেকে সিম্বলিক হলেও একজন উপদেষ্টা করা গেল না এখন পর্যন্ত? অফিসে যেত, কিছু করতো না। আসেন দুই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেরে বের করে দেওয়া হলো আমাদের সকল ছাত্র ভাই বোনদেরকে, আমরা ধরে নিলাম আমাদের আন্দোলন শেষ। পরের দিন প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে রুখে দাঁড়ালো, সেই ইস্ট ওয়েস্ট, ব্রাক, নর্থ সাউথ, আইইউবি থেকে শুরু করে এই সারির ৬ জন মারা গেল একদিনে প্রথম। কেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অন্তত একজন, একটা ছেলে উপদেষ্টা রাখা গেল না? তাহলে সকল প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে মনে করতো হ্যাঁ তাদের স্টেক আছে, এই সরকার তা। সকল মেয়েদের তরফ থেকে একটা মেয়েকে যদি উপদেষ্টা বানানো হতো, সেটা সকল নারীরা মনে করতো এই সরকার তা। এখন তো তারা এই সরকারকে কেউ তার মনে করে না।
এবার বলবেন সরকার কি বসায় বসে পালবে? তাহলে আমাকে বলেন, বর্তমান যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, আজকে রাত 9টায় টিএসসি তে আমাকে একজন বলেছেন সে ব্যাডলি ইনজিউর্ড, 4 তারিখে তাকে সায়েন্স ল্যাব থেকে এই ছেলেটার তাকে শুট করা হয়েছে, মানে থেকে এইখান থেকে গুলি ঢুকে এখান থেকে বের হয়ে গেছে, লাকিলি সে বেঁচে গেছে। এই ছেলেটা আজকে বলছে সে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে গেছে। 70 বয়স্ক মহিলা, যাই হোক বয়স ব্যাপার না, তাকে যতবারই গেছে সে তাকে খালি গ্রামীণ ব্যাংকের গল্প শোনায়। অদ্ভুত ব্যাপার ভাই, স্বাস্থ্য উপদেষ্টার সাথে গেছে, সে কিভাবে বিদেশে ট্রিটমেন্ট নিতে যাবে? বাংলাদেশে তার ট্রিটমেন্ট হবে না, তাকে বসে বসে সে গ্রামীণ ব্যাংকের গল্প শোনায়। তাহলে আপনি এরকম বসায় বসে যদি গ্রামীণ ব্যাংকের লোক পাওয়াতে পারেন, তাহলে একটা মেয়েদের মধ্যে থেকে একটা ছাত্রী, প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছাত্র, আপনি বসে বসে উপদেষ্টা বানাইতে পারেন না, যাতে বাংলাদেশের মানুষ মনে করে চেয়ার টেবিলে তাদের ছেলে মেয়েগুলো আছে। নাম্বার 1। এবার আসেন, যেহেতু সরোয়ার মানে ফারুকির কথা আসলো, আপনার কনক ভাইও তুললেন, দেখেন ফারুকি উপদেষ্টা হওয়া ভালো হলো কি হলো না এইটা নিয়ে আমার কোনো আলাপ নাই। আমার একটা অন্য জায়গায়, বাংলাদেশের 2টো টেলিভিশনের প্রধান সম্পাদক গতকালকে 5টার সময় আমাকে ফোন দিয়েছেন যে আচ্ছা, উপদেষ্টা হিসেবে যারা নিয়োগ পাচ্ছে তুমি কিছু জানো, আমাদেরকে বলো। তো অবাক করার ব্যাপার যে এমন কোন ব্যাপার যে আপনি সন্ধ্যার সময় তাদেরকে শপথ পড়াবেন, এইটা মিডিয়ার একজন প্রধান সম্পাদকও আমাদের কাছ থেকে ফোন করে জানতে চায়, আমরা তো জানিই না। সেটা কেন দুপুর থেকে মানুষের জানলে সমস্যা? এর মানে এই যে আপনি আমাদের এক উপদেষ্টা ভাই, তিনি বললেন যে এনএসআই এর ক্লিয়ারেন্স আছে বশির সাহেবের ব্যাপারে, যে তার ব্যাপারে মামলা নাই। প্রথম হলো, ছোট একটা চাকরির ব্যাপারেও তো আমরা জানি 2 থেকে 3টা ভেরিফিকেশন হয়, এনএসআই করে, এসবি করে, ডিজিএফআই করে। ছাত্ররা উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার আধা ঘন্টার মধ্যে বের করে ফেললো তিনি হত্যা মামলার আসামি। আসলে এই মামলাটা সঠিক কিনা, এই মামলাটা ভ্যালিড কিনা, এটা প্রসিকিউশন পরে ঠিক করবে নাকি শত্রুতামূলক হয়েছে। কিন্তু এনএসআই, ডিজিএফআই অথবা অন্যান্য এজেন্সি যা তারা বলতে পারলো না যে তার বিরুদ্ধে মামলা আছে, ছাত্ররা বের করে ফেললো, তাহলে আপনার এজেন্সি কি করে আপনার জন্য? নাম্বার 1। নাম্বার 2, প্রসিকিউশন আপনি উপদেষ্টা নিয়ে ফেললেন, তারপরে আপনি প্রসিকিউশনের ঠিক করবে যে এই মামলা সঠিক কি সঠিক না, কেন আপনি তার আগে এটা ঠিক করবেন না? ফারুকির ক্ষেত্রে যেটা কথা, এখনো ফারুকি তিনি বলছেন 32 নাম্বারটা অন্তত, এই নিয়ে একটা ভীষণ সিম্প্যাথি আছে। আমার কথা একটা, এই আন্দোলনের যারা প্রধান স্টেজ, তার তিনি কি ভট্টাচার্য একজন, তিনি তো শাহবাগে ছিলেন, তিনি তো অবাক করে ফেলেছেন। এরকম আরো যারা ধরেন মুস্তফা সরোয়ার ফারুকির যে স্ক্রিনশট গুলো সব থেকে এখন বেশি আলোচিত হচ্ছে, এর একটা হলো তার শাহবাগের অবস্থান, একটা হলো তার 32 নাম্বার নিয়ে স্ট্যাটাস। আমার কথা হলো, উপদেষ্টা হওয়ার আগে তিনি কি জাতির কাছে ক্ষমা চেয়েছেন? পিনাকি ভট্টাচার্য যেরকম ক্ষমা চেয়েছেন যে আমি প্রায়শ্চিত্ত করছি আমার শাহবাগিতার জন্য, তো ফারুকি উনি কি ক্ষমা চেয়েছেন জাতির কাছে যে আমি সেই শাহবাগকে ইনভলভ করেছি, যে এই শাহবাগের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে? তিনি তো ক্ষমা চান নাই। তাহলে যেই শাহবাগ বাংলাদেশকে ধ্বংস করেছে, সেই শাহবাগিতার একজন যিনি ইনাবলার, ফারুকি সেই ব্যাপারে ক্ষমা না চেয়ে উপদেষ্টা হয়ে যাবেন? সুতরাং আমার কথা হলো, একজন এক সময় শাহবাগী থাকতে পারে, আওয়ামী লীগও থাকতে পারে, এই গণহত্যা দেখার পর অনেকেই তার অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু ওই যে বল না তওবার রাজনীতি, সেই আক্ষরিক অর্থে আপনি কি তওবা করেছেন? আপনার আজীবন জামাতকে এতবার ক্ষমা চাইতে বলেন, যেই জামাত নেতারা জন্মগ্রহণও করেছে 71-এর পর, তাদেরকেও আপনারা ক্ষমা চাইতে পারেন কিসে? 71-এর দায়ে। তাহলে যেই ফ্যাসিবাদ বাংলাদেশ ধ্বংস করলো, খুন করলো, লুট করলো, পাচার করলো, আপনাদের কি একটা বিবেকের ধারণা নাই যে আমার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত আমার শাহবাগিতার জন্য? এই হলো আমার ফারুকি স্ট্যান্ড। তো আমি আপনাদেরকে শেষের দিকে যেটা বলতে চাই, সরকারকে বেশি বললেই তো বিপদ আমাদের জন্য। আপনাদেরকে জানাই যে আগামীকালকে বাদে পরশু এই গণহত্যার 100তম দিন হবে, মানে আজকে তো 12 তারিখ, মানে 13 তারিখে আমরা ইনকিলাব পক্ষ থেকে টিএসসি তে একটা প্রোগ্রাম দিয়েছি, যেটা আমরা দিয়েছি কান্দে আমার মায়, এই নামে একটা প্রোগ্রাম করবো, যেখানে অনেক শহীদের মা আসবেন, তারা গল্প করবেন, যে তাদের দুঃখগুলো বলবেন, আমরা শুনবো। আমি শুধু একটা কথা বলতে চাই, এই গত 100 দিনে সরকার পারলো না যে কতজন শহীদ হলো আর কতজন আহত হলো এটার একটা সরকারি ডাটাবেস তৈরি করতে। সে বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে নিয়ে জোড়াতালি দিয়ে মাঝে মধ্যে বলছে, কেন একটা ওয়েবসাইটে এখন পর্যন্ত একটা ড্যাশবোর্ড কেন করা গেল না, যে এর মধ্যে এতজন শহীদ হয়েছে, এই শহীদ পরিবারগুলোর কাছে কারো কাছে 2 লাখ টাকা গেছে, কারো কাছে 50,000 টাকা গেছে, এতজন মানুষ আহত হয়েছে, এই 3জন কি বিদেশে ট্রিটমেন্ট হয়েছে, এই বাকি ট্রিটমেন্টের এই অবস্থা, কোন কারণ দিয়ে বোঝাবেন? কেন আপনি একটা বড় প্রাইভেট ফান্ডকে দিয়ে দেন, যাদেরকে দিয়েছে হচ্ছে না কেন আমরা জানি, এসব বুঝে লাভ নাই। আজকেও আমরা আহত ভাইদের সাথে কথা বলেছি যে তাদের কি অবস্থা। এখন এই কথাগুলো বেশি যদি বলি তাহলে সরকার বিব্রত হয়ে যায়, সরকার দুর্বল হয়ে যায়, আর এই সরকার আমাদেরকে অন্য করুক, আমাদের তো এই সরকারের বাইরে আর কোনো সরকার নেই। আপনার একটা কবিতার কথা মনে আছে কিনা, যে আমি ছাড়া, মানে মেয়ে বলছে তার মাকে, যে মেয়েটাকে একটা বাজে জায়গায় মা পাঠিয়ে দিয়েছে অভাবের তাড়নায়, তো ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের যে না পাঠানো চিঠি, এই কবিতার মধ্যে মেয়ে তার মাকে লিখছে যে
আমি ছাড়াও তোমার তো আরো মেয়ে আছে, কিন্তু তুমি ছাড়া আমার তো আর মা নাই। তো এই সরকারের সুশীল আছে, এনজিও আছে, স্ট্রাইকের অভাব নাই, কিন্তু আমাদের তো আর কোনো সরকার নাই। আমরা বেশি বললে সে বিপদে পড়ে যাও। জি জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা প্রসঙ্গ এনেছেন, এবং আমি যেটা শুনতে পাচ্ছি যে হাসিনা এবং সার্জিস সহ আরো কয়েকজনকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে এমন একটা আভাস আমি পাচ্ছি। তো আপনি যেটা বলছিলেন, বয়স অবশ্যই ফ্যাক্টর ভাই, বয়স অবশ্যই ফ্যাক্টর। 10 বছর আগের আমার বয়স, আপনার বয়স, বা এখানে যারা আছেন তাদের 10 বছর আগের বয়স আর এখনকার বয়সের মধ্যে অনেক শক্তির অনেক পার্থক্য, চিন্তার অনেক পার্থক্য আছে। তো আপনি জেনজি বলতেছেন, তরুণদের বিপ্লব বলে 70 ঊর্ধ্ব সব নিয়ে বসায় রাখছেন, এবং এমন এক মন্ত্রিসভা হয়েছে যেখানে এনজিও আছে, যেখানে গানজুকি আছে, যেখানে হত্যা মামলার আসামি আছে, যেখানে আওয়ামী লীগের দালাল আছে, আওয়ামী লীগের সুবিধাভোগী আছে, বৃদ্ধ বৃদ্ধা, সব মিলে আপনি একটা ক্যারিকেচার করতেছেন ইনফ্যাক্ট। এবং ধরেন, আমি অতীতে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তার প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু ডক্টর ইউনূস যদি একটা ডাস্টবিনকে যদি বলেন যে ইহা গোলাপ ফুলের বাগান, সেটা আমরা মেনে নিতে রাজি না, বা ডাস্টবিন ডক্টর ইউনূস বললে সেটা গোলাপ ফুলের বাগান হবে না। তো এই হচ্ছে কি অবস্থা মিনা রশিদ। এই যে একটা অদ্ভুত পরিস্থিতি, যে সংস্কারের কথা বলছে মারুফ মল্লিক যেটি বলছিলেন, যে চেতনার জায়গায় এখন স্থান নিয়েছে সংস্কার। বিএনপি আবার এখন সংস্কার ভাবে চাচ্ছে না, তারা চায় নির্বাচন। জামাতের অবস্থান আসলে স্পষ্ট না, তারা দুদিকেই আছে, নির্বাচনেও আছে, সংস্কারেও আছে। তো পরিস্থিতিটা আসলে কি, এই যে সরকার, এই যে নতুন দুই উপদেষ্টা, আবার সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটাকে আপনি কি মনে করেন? কনক সারোয়ার ভাই, আমি আমাদের ছাত্র নেতা হাদি যে এক ধরনের অসহায়ত্ব দেখছি, যে সরকারকে ওরা সমালোচনা করতে পারে না, এটা বিপদ। এটা আসলে বিপদ না, এটা হলো আপদ। বিপদকে আপনি সরাসরি সরাইতে পারেন, আপদকে সরাইতে পারেন না, কারণ আপদ সরাইলে ভয় থাকে এরপরে আবার বিপদ চলে আসবে। আমাদের নো ডাউট আগের সরকার ফেসিবাদ, এটা আমাদের জন্য বিপদ ছিল, তার ডিজিএফআই বিপদ ছিল, এনএসআই বিপদ ছিল, র্যাব বিপদ ছিল। এখন প্রত্যেকটা দেখেন আমাদের জন্য আপদ হয়ে দাঁড়িয়েছে, আমরা কিছু সরাইতে পারি না। আমরা ডক্টর ইউনূসকে, এই যে আমরা বারবার বলছি উনি আমাদের অ্যাসেট, উনি কি আমাদের অ্যাসেট? ওনাদের এখন এটা জানা দরকার। আমাদের এই কথাগুলি আপনারা শুনতে চেষ্টা করেন, এটা আমার কথা না। সারা দেশবাসীকে এখন আপনাদেরকে অ্যাসেট ভাবছে না আপদ ভাবছে, কারণ আপনাদেরকে সরানো যাচ্ছে না, সরাইলে জাতির একটা বিপদ হবে। কিন্তু এইটার জন্য আমাদের জন্য রিয়েলি পেইনফুল। এই যে আপনারা তাহলে কাদের কথা শুনেন? এই যে আমরা কিছু কথা বলি, কয়জন আছে এরকম? মনে করেন 10-12টা হয়তো প্ল্যাটফর্ম আছে, আর বাংলাদেশে যেগুলি আছে এগুলি তো আর গণমাধ্যম বলা যায় না। এরা তো এখনো যেন কিসের মধ্যে বসে আছে। মারুফ ভাই যদিও দুই একটা ইয়াদেরকে একটু তাদের পক্ষে বললেন, সাংবাদিক হিসাবে আমি জানি না, ওনার তো হয়তো ডেফিনেটলি ওনার একটা থিঙ্কিং আছে, আমি একটু দ্বিমত পোষণ করি। এদেরকে যদি আমরা আইডেন্টিফাই না করি, এদের একটা নৈতিক একটা দায়িত্ব ছিল। আপনি দেখেন সেই 1/11-র সময় আমরা তখন দেখেছি বিএনপি সম্পর্কে কিছুই নাই, ফুলিয়ে ফাঁপিয়ে কত কিছু করেছে। এখন কিন্তু আমরা কিছুই দেখি না, এরা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাজেই এই যে আমাদের যে কয়টা প্ল্যাটফর্ম থেকে আমরা কথা বলতাম বা এখনো বলি, এই কথাগুলি তো আসলে কোনো আসলে গুরুত্বই দেওয়া হয় না। এই যে বারবার বলা হচ্ছে আলী ইমাম সম্পর্কে বলা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম, পিনাকিদা বলেছেন, ইলিয়াস হোসেন বলেছেন, আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার বলেছি। দেখেন একই ধরনের সরকার বন্ধের এক ধরনের চলে এসেছে। আমরা যা বলবো মনে হয় উল্টা করবেন। তাহলে এই ডক্টর ইউনূসকে বা জেনারেল ওয়াকারকে আমরা তো আপনাদেরকে অ্যাসেট ভাবতে আমরা ভালোবাসতাম বা আমরা পছন্দ করতাম, যে ইউ আর আওয়ার অ্যাসেট। কিন্তু এখন তো দেখছি যে না, এটা আপদ হয়ে দাঁড়িয়েছেন আপনারা জাতির জন্য। আর্মিদের মধ্যে যে এখানে আমাদের আর্মি অফিসার যিনি আছেন, ওনারা হয়তো এই যে ওনার যে একটা আবেগ উনি তুলে ধরেছিলেন, এগুলি কোথায় আছে? প্রত্যেকটা জায়গায় দেখেন, একটা লোকও আপনারা সরার নাই। প্রত্যেকটা জায়গায় সাপ বসে আছে। জনগণ ভয়ে, এত ভয়ের তো জনগণ, আর জনগণকে এই সেন্স অফ সিকিউরিটি আপনারা দিতে পারতেছেন না। এগুলি কি বলেন? এই যে তামাশার কথা বলছেন আপনারা এখন, ওই যে দেখলাম এয়ারপোর্টে আপনার লাউঞ্জ বানাচ্ছেন, এগুলি কি জোক সব? এটা কি আসলে, আপনি যদি আমাদের ডিমান্ড দেখেন, এটা কি আসলে প্রয়োজন আছে যে এয়ারপোর্টে আপনি লাউঞ্জ করেন, এইগুলি করেন, এইগুলি তো আপনারা শো করেন? আসিফ নজরুল ভাই, আপনি আসলে আমাদেরকে রিয়েলি আপদে ফেলে দিয়েছেন। আপনাকে আমরা সরাইতেও পারি না, সমালোচনাও করতে পারি না। আপনিও আমাদের মতো এক সময় কথা বলতেন, এখন জায়গা যে মানুষের ভিতর আরো হতাশা বাড়িয়ে দিয়েছে। এই যে যারা আমরা ভালো ভালো কথা বলি, আমাদের প্রতি মানুষের আসলে এক ধরনের অনাস্থা তৈরি হবে। যারা ভালো কথা বলে কিন্তু আবার জায়গায় গেলে ঠিক এরকম উল্টাপাল্টা কাজ করবে। আপনার এই যে আজকে দেখলাম আপনারা এয়ারপোর্টে এত কিছু করছেন, এইগুলি ধরে আমি দু একটা কথা বলতে পারি। এই যে আমাদের প্রফেশনে, আমি আগে একটু বলেছি, দুবাইয়ে আপনার ইমিগ্রেশন দিচ্ছে না, ছেলে পেলে কান্নাকাটি করছে। আর আমাদের প্রফেশন সম্পর্কে একটু বলি, 18-20 হাজার মেরিনার বা সি ফেয়ারাররা $600 মিলিয়ন বছরে নিয়ে আসছে। এখন যদি এইগুলিরে আপনারা এই ধরনের মানে আরো জটিলতার মধ্যে ফেলেন, এরা তো কাজ করতে পারবে না। বারবার বলা হচ্ছে, এই যে আমাদের শিপিং যে আপনার উপদেষ্টা ছিলেন, উনি বারবার আশ্বাস দিচ্ছেন যে আমরা এই কাজগুলি করব, আপনারা সেটা করেন নাই।
ইমিগ্রেশনের ব্যাপারে ইউএইতে ইমিগ্রেশনের জটিলতা কিছু করে না, বারবার শুধু আশ্বাস দিচ্ছেন আর এখানে লাউঞ্জ করেন, এইসব করেন, এগুলো হচ্ছে কি অকাজ শুরু করে দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। এখন মনে করেন লোকজন আপনাদের কাছে চাচ্ছে কি একটা সেন্স অফ সিকিউরিটি। মিনার ভাই, আপনি বিএনপিকে খুব ক্লোজলি অবজার্ভ করেন, জামাতকে অবজার্ভ করেন, তো কি মনে করেন আপনি এই দুইটা দলের অবস্থান? আমি সেটাই আসছি, দেখেন আমাদের টোটাল ফেইলিউরটা কোন জায়গায়। এখন মনে করেন এই সরকার কেন এই অবস্থায় আছে, আমাদের কথা সেটা না, যে মেন স্টেক হোল্ডার ছিল পলিটিক্যাল পার্টি। আমি বারবার বলছি, এটা কোনো দলের প্রতি আমার বিশেষ এর জন্য বলছি না, আমি এখনো বলছি বারবার বিএনপি কে একই কথা বলি যে আপনারা কেন নিজেদের ভিতরে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং করেন। এটা মানে না দুই দল মিশে যেতে হবে, এটারে বলা হয় যে হারমোনি ইন ডাইভার্সিটি, যে আপনারা অন্তত মিনিমাম একটা সম্পর্ক রাখেন। এটা জানে সরকার যদি জানতো আজকে জামাত এবং বিএনপি তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক আছে, এবং বিএনপি জামাত এই পলিটিক্যাল পার্টির সাথে ছাত্র সমন্বয়কদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, এই সরকার সাহস করতো না। এই যে আলী ইমামকে আমি দেখেছি বিএনপি লিডাররা বলেছেন, বারবার এটা নাম উচ্চারণ করেছেন। জামাতের ব্যাপারে আমি জানি না, জামাতের ব্যাপারে মনে হয় না, আমি পার্সোনালি যাদের সাথে কথা বলেছি দে আর নট অলসো হ্যাপি। তাহলে এই লোকগুলি থাকে কেন? এই যে আজকে আপনার মনে করেন এখন সার্জিৎ বা ছাত্র সমন্বয়করা বলছে দে আর নট হ্যাপি উইথ দিস নিউ অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এটা হলো কিভাবে? এখন এই জন্য কনক ভাই আমি যে কথাটা বলবো, এখনো আমি বিএনপি এবং যতই হোক হঠাৎ করে বুদবুদের মতো কিছু মানুষ আসলে আমরা এদেরকে চিনি না, দে আর নট দ্য স্টেক হোল্ডার, আমি এটা বলবো, তাদেরকে এখন আমাদের দেখতে হবে। কিন্তু যে আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলি রয়েছে, বিএনপি আছে, জামাত আছে এবং অন্যান্য দলগুলো আছে, ফর দ্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি আপনারা একটা মিনিমাম সম্পর্ক বজায় রাখেন। এটা মানে না হ্যাঁ একসময় আপনারা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হবে। এখন এটা সমস্যা কি, বিএনপি লিডার যদি আজকে ফোন করে জামাতের লিডারকে একটু কথা বলে আপনার শরীর তো কিছু হয়ে যাবে না ভাই? এই কাজগুলি আপনারা কেন করেন না? আমি যতটুকু জানি এখন পর্যন্ত ওনারা স্বাভাবিক একটা সম্পর্ক নাই। ইট ইজ রিয়েলি আনফরচুনেট। এটা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে সম্পর্ক ছিল এখন বিএনপি এবং জামাতের মধ্যে কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন আমরা যদি বলি আমাদের বলে না আমার কোনো একটা বিশেষ গ্রুপকে আমি রিপ্রেজেন্ট করি না, আমি দেশের স্বার্থে আপনাদেরকে বলছি। আপনারা কিসের জন্য কথা বলতে এখন যদি মনে করেন তারেক রহমান একটা ফোন করে ডক্টর শফিককে বলেন, এটার জন্য কাউকে আপনার দায়ী করতে হবে? আপনাদের সম্পর্কটা স্বাভাবিক করেন, সম্পর্ক স্বাভাবিক করে দেখেন এটা কিভাবে কাজ করে। মানে মিনার ভাই ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ডিমের তালে চাচ্ছে, তাদের সময় যত লম্বা হয় তত ভালো, প্রোটোকল থাকবে, হুমহাম হবে, বিএনপি যাতে দ্রুত ক্ষমতায় যাওয়া যায়, জামাত আবার উভয়ের মধ্যে মাঝখানে একটা অন্যরকমের না কখনো ভাই এটাকে আমি করি না। বিএনপি যদি চায় সেই চাওয়াটাই দরকার, এবং আমরা আসলে আমরা একটা ভুল করে ফেলেছি যে আমরা ডক্টর ইউনূসকে ইনডিসপেন্সিবল ভেবে বসেছি যে ওনাকে ছাড়া আমাদের চলবে না। এটা কিন্তু খেয়াল করেন, আল্লাহ কোনো একটা জাতির ভিতরে তো একজন ডক্টর ইউনূস দেয় নাই, আর ডক্টর ইউনূসের জন্য এই পরিবর্তন আসে নাই, আপনার খেয়াল করতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং জনগণ যদি নেমে যায় ইনশাল্লাহ কোনো কিছু হবে না। আমার অনুরোধ এখনো পলিটিক্যাল পার্টিগুলি আপনারা একসাথে হন এবং আপনারা ক্রিয়েট করেন। এটা আপনি দেখেন এই সরকার যদি মনে করেন 3 মাসও থাকে, 3 মাস আমাদের ন্যাশনাল সিকিউরিটি বলে একটা বিষয় আছে। আপনাকে একটা আমি আজকে ভিডিও পাঠিয়েছি একটা ফেসবুকে, ইন্ডিয়ান থেকে ওরা বলছে ওরা চিটাগাং দখল করে নিবে। এটা কিন্তু প্রত্যেক আপনি যদি ভিতর দিয়ে দেন অনেকে দেখতে পারবে। ওদের এইটা বিজেপির একটা মনের ধারণা, ওরা যদি চিটাগাং দখল করে ইন্ডিয়ার সাথে করে নিবে, যে কোনো সময় আমাদেরকে দুর্বল ভাবলে এটা করবে। কাজে এই সরকারকে দুর্বল রাখা এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই হুমকি স্বরূপ। এবং মিনার ভাই আমি মনে করি যে ধরেন এই সরকারের যে অ্যাটিটিউড আর কি, সরকারের যে ভাবভঙ্গি বা যে কার্যক্রম, সেই কার্যক্রমকে বিএনপির যে পর্যবেক্ষণ তারা যেটি বুঝতে পারছে তার কারণেই তারা চাপ দিচ্ছে যত দ্রুত নির্বাচন হোক, এটাই হওয়া উচিত। দেখেন আমরা সবসময় কিন্তু তার আস্থা হারিয়েছে, আমি বলবো সরকার ইতিমধ্যেই তার আস্থা হারিয়েছে। না সরকার যেটা হয়েছে এখন দেখেন কনক ভাই আমাদের যেটা করতে হবে, এই সরকার ফেল হোক সেটাও আমরা চাই না, সরকারের একদিনও যদি থাকে এটা অবশ্যই আমাদের এটা মনিটর করতে হবে। সরকারকে দুর্বল হতে দেওয়া যাবে না, যে কাজগুলি করেছে উই আর নট হ্যাপি। এখন তাদেরকে এই যে এই চাপগুলি ক্রিয়েট করতে হবে। 3 সমন্বয়ক আছেন, আমিও পরামর্শ দিয়েছি আপনারা দরকার পড়লে এই সরকারকে চাপ ক্রিয়েট করেন। সরকার মানে আপনাদেরই সরকার, এই যে যাদের নিয়ে মানুষের আপত্তি আছে আইদার ওরা থাকবে না হয় আপনারা থাকবেন, আপনাদের তো রাস্তায় যাওয়ার দরকার নাই, আপনারা জাস্ট এই কথাটা বলেন, দেখেন সরকার করতে বাধ্য হবে। জি এবং কি সাথে শেষ করেন। জি না একই সাথে আমি আবারও বলছি যে আমাদের পলিটিক্যাল ফোর্স গুলি যেহেতু আছে আপনারা একটা মিনিমাম ইস্যুতে একসাথে হন, অন্তত পক্ষে সরকারের কাছে এই মেসেজ পাঠান যে আমরা ইউনাইটেড, ফর দা জাতির স্বার্থে আমরা ইউনাইটেড, এটা খুব জরুরি। ওইটাই তো। ধরেন মেজর শাফায়াত, অনেক কথা শুনতে পাচ্ছি, কেউ বলছেন যে কেউ কেউ সিসি হতে চায়, সিসি বানানো হবে কাউকে কাউকে। তারপরে আপনার ধরেন
ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী রাজপথে আছে এখনো, এবং ধরেন একটা বিস্ময়কর ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ আজকে যে ছেলেটা সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে কমিশন পেলো তারও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তো এরকম একটা সিচুয়েশনে আইন শৃঙ্খলা বা রাস্তাঘাটে যে পরিস্থিতি বা ধরেন ট্রাফিক বলেন, দ্রব্যমূল্য বলেন, সিন্ডিকেট বলেন, কোথাও কোনো অ্যাক্টিভ ভূমিকা দেখছি না আমরা। তো একজন আর্মি অফিসার হিসেবে আপনি কি মনে করেন যে এটা কি পরিকল্পিতভাবে কি ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, বা আপনি যে ইউনিফর্মের প্রতি আপনার যে ভালোবাসা, যেই আবেগ আমি শুরুতেই দেখিয়েছি আপনার সাবেক একটা বক্তব্য থেকে, তো এই আবেগটা কি আপনার যারা সহকর্মী, জুনিয়র, সিনিয়র বা ব্যাচমেট, তাদের মধ্যে কি এই আবেগটা কাজ করছে না এখনো, না তারাও হাত গুটিয়ে ফেলেছেন? এরকম একটা বিপ্লবে যারা স্টেক হোল্ডার, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারা কি মানে কিছু হতেছেন, বা কি মনে করেন, আপনার পর্যবেক্ষণটা কি সংক্ষেপে? আচ্ছা, ধন্যবাদ মানব ভাই। আমি একটু আমাকে সময় দিতে হবে, কারণ আপনার এই পয়েন্টটাও আমি কভার করবো, এবং এছাড়া আমাদের বাকি আলোচকরা যে কয়েকটা পয়েন্ট বলেছেন ওখানে আমি আমার দু একটা ইনপুট আমি অ্যাড করবো। তো ফার্স্টে আপনার যে পয়েন্টটা আপনি বললেন আমি ওখান থেকেই শুরু করি। এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বললেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সম্ভবত প্রথমে দেওয়া হয়েছিল 2 মাসের একটা 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 সুনির্দিষ্ট একটা সময়, 2 মাসের জন্য, এবং এটা আমি যতদূর জানি ভেতরের মানে ইন্টারনালি আমি যেটা জানতাম, যেটা দেওয়া হয়েছিল মূলত দুর্গাপূজাকে টার্গেট করে, যে সামনে যেহেতু দুর্গাপূজা আছে, এবং আমাদের অনেক রকমের রিপোর্ট ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা হবে, মন্দিরে হামলা ভাঙচুর, হিন্দু বিভিন্ন বাড়িগুলোতে বা আশ্রমগুলোতে ভাঙচুর, এই জাতীয় নাশকতার একটা আশঙ্কা ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, এবং সেই কারণেই হচ্ছে গিয়ে তখন এরকমের একটা তাড়াহুড়া করে তখন দেয়া হয়। এখন একটা ব্যাপার কি দেখেন, আমার যতদূর জানা মতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সর্বশেষ হচ্ছে গিয়ে সম্ভবত 111 এর ওই সময়টাতে দেওয়া হয়েছিল, এবং এরপরে একটা লম্বা সময়, আজকে কত প্রায় তো 17 বছর, তাই না, 16-17 বছর হয়ে গেছে। দেখেন 16-17 বছর কিন্তু একটা লম্বা সময়। এই 16-17 বছর এখন আমি যদি এভাবে চিন্তা করি যে তখন আই ওয়াজ এ স্পেশালি কমিশন সেকেন্ড লেফটেন্যান্ট, আমি তখন মাত্র, আমি 2006 সালের ডিসেম্বরে আমি কমিশন পেয়েছি, 2007 জানুয়ারিতে 111 ঘটেছে, তখন আমরা সেকেন্ড লেফটেন্যান্ট, আমরা মাত্র অল্প কিছুদিন সেই ওই সময়টা আমরা দেখেছিলাম ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি, এটার প্রয়োগ কিরকম সেটা আমরা দেখেছিলাম। এরপরে এই যে এরপরে চলে গেল আজকে 16-17 বছর ধরে যারা এসেছে, এবং এমনকি ধরেন এখন আর্মিতে আমার কোর্সমেটরা তারা অল্প কিছু লেফটেন্যান্ট কর্নেল যারা এখনো আছে ইউনিটের কমান্ডে, এছাড়া কিন্তু অনেকের কিন্তু কমান্ডো শেষ, তারা তাদের কমান্ড টেনিয়র শেষ করে অন্যান্য দায়িত্বে চলে গিয়েছে। অর্থাৎ আমাদেরও জুনিয়ররা যারা এখন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে ব্যাটালিয়ন কমান্ড করছে, তাদেরও কিন্তু সেই অভিজ্ঞতাটা নাই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে পেলাম, এই পাওয়ারের আমার কতটুকু ক্ষমতা আছে, আমি কি কি করতে পারবো, বা আমার যদি আমি একটা কাজ করি সেটার জন্য আমার কি কি লিগ্যাল কভারেজ আমার আছে, আমার কি কি প্রোটেকশন আছে, এই জাতীয় কিন্তু আমি বলবো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি অধিকাংশ অফিসারদেরই, মানে এটা আমি শুধু বলছি যারা গ্রাউন্ড লেভেলে একদম সিনিয়র মেজর্স বা লেফটেন্যান্ট কর্নেল, আমি তাদের কথা বলছি, যারা আরো জুনিয়র ক্যাপ্টেন লেফটেন্যান্ট তাদের তো আরো নাই। এবং এটার ব্যাপারে কিন্তু তাদেরকে দেখেন, আমাদের তো এই রকমের পরিস্থিতির জন্য তো আমরা সবসময় উই আর নট ট্রেন্ড। কারণ আমি যদি এভাবে চিন্তা করি যে আজকে যে আর্মির যে ডেপ্লয়মেন্টটা, বা শুধু আমি না, 3 বাহিনীর যে ডেপ্লয়মেন্ট, বিভিন্ন একদম গ্রাউন্ড লেভেলের যে ডেপ্লয়মেন্ট, এটা কিন্তু কখন হয়েছিল? ডেপ্লয়মেন্টটা হয়েছিল তাড়াহুড়া করে সেই আমাদের জুলাই আন্দোলনের সময় তাদেরকে কারফিউ এনফোর্স করার জন্য আর্মি নামানো হলো, এটা কিন্তু এই পারপাসে নামানো হয় নাই। সেই যে তাদেরকে নামানো হয়েছিল, এরপরে কিন্তু তারা আর ক্যান্টনমেন্টে ফেরত যায় নাই। সুতরাং আপনি যে প্ল্যানিং করে তাদেরকে ট্রেন করবেন, তাদেরকে বিভিন্ন জায়গাতে ক্লাস নিবেন, আমাদের অফিসারদের কি কি পাওয়ার, সৈনিকদের কি কি পাওয়ার, ম্যাজিস্ট্রেট পাওয়ারটা কি, এখানে কি কি করা যায়, কি কি করা যাবে না, কি কি কভারেজ আছে, এই সংক্রান্ত কিন্তু কোন রকমের প্রিপারেশন তাদের ছিল না। এবং এরপরে যখন তারা ডেপ্লয়মেন্টে চলে গেল, এখন তো তারা এত ব্যস্ত, তাদের উপরে কাজের এত প্রেশার, তাদের কিন্তু আপনি সেইভাবে সেই সুযোগটাও কিন্তু হয় নাই। এটা গেল একটা। নাম্বার 2, আপনি যেটা বলছিলেন এটার প্রয়োগ হচ্ছে না, তার কারণ, এবং এটা কিন্তু আমি আগেও বললাম, আপনি এখনো বিভিন্ন জায়গাতে সেই আগের বসানো লোকগুলোই রয়ে গেছে। আমি রিসেন্ট একটা খবর পেলাম যে ঠিক আছে, রিসেন্টলি উপরের লেভেলে আমাদের হয়তো জিওসি লেভেলে কিছু পরিবর্তন এসেছে, যে এখন আমরা ধারণা করছি যে ঠিক আছে, ওনারা যেহেতু বুঝতে পারছেন পরিবর্তিত পরিস্থিতিতে এখন ওনারা হয়তো নিজেদেরকে সেইভাবেই ওনারা পরিচালনা করবেন। কিন্তু স্টিল আপনারা দেখবেন যে ইন বিটুইন, কারণ আমি গ্রাউন্ড লেভেলে বেশ কয়েকটা জায়গা থেকে, ধরেন আমি আমার সাময়িক যারা লেফটেন্যান্ট কর্নেল বা সিনিয়র মেজর যারা আছে, বা যারা ধরেন এখন ব্যাটালিয়ন কমান্ড করছে, আমি তাদের কাছ থেকে তাদের সাথেও আমি কথা বলি, আবার জুনিয়র একদম ক্যাপ্টেন লেফটেন্যান্ট তাদের সাথেও আমার অনেকের সাথে আমার কথাবার্তা হয়। তো সবার এবং যেটা হচ্ছে যে এখন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি খেয়াল করলাম, যে উপর লেভেল থেকে যারা জিওসি লেভেলে, ওনারাও হয়তো আদেশ দিচ্ছেন যে না, আমরা চাই তোমরা প্রোঅ্যাক্টিভ হও, তোমরা কাজ করো, তোমরা হচ্ছে গিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান বা অন্যান্য যে সমস্ত অভিযানগুলো হচ্ছে তোমরা এখানে প্রোঅ্যাক্টিভলি কাজ করো। কিন্তু এই আদেশগুলা মাঝপথে কোথায় জানি ফিল্টার আউট হয়ে যাচ্ছে। এটা আমি একটা খুবই অ্যালার্মিং একটা খবর আমি পেলাম, যে মাঝপথে, অর্থাৎ মাঝখানে যে ধরেন তাদের সিনিয়র স্টাফ যারা, বা ব্রিগেড কমান্ডার লেভেলে যারা, ব্রিগেডিয়ার বা ফুল কর্নেল, এবং এনাদের কিন্তু একটা বড় লট হচ্ছে গিয়ে সব ওই আপনার হাসিনার আমলে সুবিধাপ্রাপ্ত যেই মানুষগুলো, এরা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে।
আমি বারবার সাভারের কথাটা বলি, কারণ সাভারটা যেহেতু অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। সাভার হচ্ছে কি ঢাকার সবচেয়ে কাছের ডিভিশন। সাভার হচ্ছে কি সরাসরি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে পাওয়ার হাউস বা আমাদের যে ইকোনমিক লাইফ লাইন, সেটার সাথে সরাসরি সাভারের ডিভিশনটা জড়িত। এই জন্য আমি বারবার এদের কথা বলি। হ্যাঁ, যে কারণ আপনি যদি দেখেন, আপনি জিওসি থেকে শুরু করে ব্রিগেড কমান্ডার লেভেলে দেখবেন এখনো হাসিনার অত্যন্ত বিশ্বস্ত লোকজন এখনো বিভিন্ন জায়গাতে রয়ে গেছে। তো এদেরকে রেখে আপনি, কারণ এবং এদের কারণে কিন্তু দেখা যায় এই ধরনের মানুষগুলো, আমি শুধু সাভারের উদাহরণ দিচ্ছি, এই ধরনের আপনি মানুষ এখন অন্যান্য জায়গাতেও পাবেন, আপনি কুমিল্লাতেও পাবেন, আপনি যশোরে পাবেন, আপনি বগুড়াতে পাবেন, সব জায়গাতেই পাবেন, যে এদের কারণে ফিল্টার আউট হয়ে যায়। তো যার কারণে অনেক আদেশ নিচ পর্যন্ত আসে না। লেফটেন্যান্ট ক্যাপ্টেনরা তারা দেখা যায় যে তাদেরকে ওই আলটিমেটলি সেই রুটিন কাজকর্ম ছাড়া তাদেরকে অন্য কোনো কিছু করতে দেওয়া হয় না। আচ্ছা, তারপরে আমাদের বর্তমানে যে সরকারের কথা আমরা যে কথাটা বলছিলাম, যে ধরেন আমাদের কিন্তু যখন যেই স্পিরিট নিয়ে সরকারটা এসেছিল তখন, অর্থাৎ 5ই আগস্টের পরপরই যেই তখনকার যে বাস্তবতায়, তখন তাদের যেই পপুলারিটি ছিল, সবাই তাদের পেছনে, তারা যা করবে আমরা যদি মানে সাধারণ জনগণ যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা দেশের জন্য, সেটাকে আমরা হোল হার্টেডলি আমরা সাপোর্ট করতাম। কিন্তু তাদের ভিতরে কোথায় জানি একটা দ্বিধা, কোথায় জানি সাহসের অভাব, এটা কি করবো, এটা করলে কেমন হবে, কেন এই ভয়টা কিসের জন্য? এখন আপনি যেই সমস্ত মানুষদেরকে আপনি সিলেক্ট করলেন, যেই কথাটা মিনার ভাইও বলছিলেন, অনেকেই শরীফও বলছিল, তারপরে হচ্ছে গিয়ে মারুফ ভাইও বলছিলেন যে তাদের এখন আপনি ধরেন মাঝখানে যেটা জেনারেশন গ্যাপ, হ্যাঁ, এমন মানুষগুলোকে আপনারা বসিয়েছেন, ওনারা যদি তাদের ভিতরে তো যে ওই প্রোঅ্যাক্টিভিটি মানে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা নাই। আপনি তো ঢাকায় আপনার এটা তো ওনাদের তো এখন এই বর্তমান পরিস্থিতিতে এটা তো ইটস নট লাইক এ 9 to 5 জব, যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি খুব সততার সাথে আমি কাজ করছি, সকালবেলা 9টার সময় যাচ্ছি, 5টা পর্যন্ত আমি অনেক কাজ করছি, মিটিং করছি। নো, এটা তো হয় না। কারণ আপনি দেখেন, আপনাকে অনেক জায়গাতে গ্রাউন্ডে যেতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডারের কথা যদি আমরা বলি, আমাদের যে পার্বত্য চট্টগ্রামে রিজিনালতে এত কিছু হয়ে গেল, এত ঘটনা ঘটে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা একটাবার গিয়েছেন? আপনি তো ঢাকায় বসে থেকে তো আপনি অনেক কিছু মানে কিছু জিনিস আপনাকে দেখাতে হবে, আপনাকে ভিজিবল মানে একটা জিনিস আপনি কাজ করছেন, দ্যাটস ওয়ান থিং। 2 নম্বর হচ্ছে সেই কাজটা দেখানো, আপনাকে মানুষকে সেটা বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের একটা সরকার আছে, সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো আছে এবং ওরা কাজ করছে। তো উনি কি গিয়েছেন? উনি তো যান নাই। তো এই জিনিসগুলো যদি না ঘটে, তাহলে মানে আপনাকে যে গ্রাউন্ড লেভেলের কোঅর্ডিনেশন গুলা, আপনাকে গ্রাউন্ডে গিয়ে তো তাদের ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত, যারা সেটা হোক পুলিশ হোক আর্মি, তাদের সাথে তো কথা বলতে হবে, তাদের গ্রাউন্ড রিয়েলিটিটা আপনাকে বুঝতে হবে, তাদের কি সমস্যা, সেই সমস্যাটা তো সরাসরি তাদের সাথে কথা বলে। কারণ ওই যেটা বললাম যে মাঝপথে এই যে চেইনের ভিতরে, আমি যে কথাটা 5ই আগস্টেও আপনি যে ক্লিপটা প্লে করলেন কনক ভাই, আমি বলছি যে রন্ধ্রে রন্ধ্রে এদের মানুষগুলো এমন ভাবে মিশে আছে, এরাই তো ফিল্টার আউট করে দেয়, এরাই তো নিচের কথাটাকে উপর পর্যন্ত যেতে দেয় না, উপরের পজিটিভ আদেশগুলোকে নিচ পর্যন্ত আসতে দেয় না, কারণ মাঝপথে এরা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, তারা ফিল্টার আউট করে দিচ্ছে। জি, এর কথা আপনি ধরেন এই যে উপদেষ্টাদের বিভিন্ন নিয়োগের কথা বলছিলেন, দেখেন এখনকার দিনে এমন মানে আমাদের তথ্য এত রেডিলি অ্যাভেলেবল, আমি জানি না কারা এই সিলেকশন গুলা করছেন যে অমুক 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 উপদেষ্টা হবেন, ওনারা কি একটাবার ভেরিফিকেশন করে রাখার প্রয়োজন মনে করেন না? মানে আমাদের কাছেই তো আছে, যদি আমাদের মানে আমরা ধরেন এত বছর ধরে যারা আমরা কথা বলছি, লেখালেখি করছি, অনলাইনে অ্যাক্টিভ, অনলাইন অফলাইন সবখানে, আমরা যদি এবং আপনি যে কথাটা আগে বললেন যে আধা ঘন্টার ভিতরে যদি বের হয়ে যেতে পারে যে শেখ বসিরউদ্দিন কোন খুনের মামলার আসামি, তার মানে তো আমাদের কাছে এগুলো তো রেডিলি অ্যাভেলেবল, আমাদের কাছে তো এই তথ্যগুলো আছে, কে কি কবে করেছিলেন, এটা তো মানে এই মানে ন্যূনতম ভেরিফিকেশনটা কি কেউ করবেন না? আর হ্যাঁ, একটা কথা হতে পারে যে ঠিক আছে আমি মোস্তফা সরোয়ার ফারুকীর উনি হয়তো ওনার অবস্থান থেকে হয়তো বাতাস যখন বদলাতে শুরু করেছে, উনি বাতাস বদলানোর আভাস পেয়ে উনিও হয়তো অনেক কথাবার্তা বলেছেন, বা অনেক আগে থেকেই ওনাকে নিয়ে অনেকে হয়তো ডিফেন্ড করছে যে হ্যাঁ উনি কিন্তু ওনার অবস্থান থেকে যতটুকু সম্ভব নিজেকে কম্প্রোমাইজ না করে বা নিজেকে বিপদে না ফেলে যতটুকু কাজ করা যায় উনি তো করার চেষ্টা করেছিলেন, কথাবার্তা বলার চেষ্টা করেছিলেন, হতে পারে। কিন্তু স্টিল যেই কথাটা শরীফ বলছিল যে পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ, যিনি বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিজমের আমি বলবো যে সবচেয়ে বড় আইকন, ওনার মতো মানুষ যদি জনসমক্ষে প্রকাশ্যে উনি যদি বলতে পারেন যে এই যে নিজের ভুল স্বীকার করাটা, যে হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমি শাহবাগে গিয়েছি, আমার কারণে আমাদের সেই শাহবাগের সেই অবস্থানের কারণে এই ফ্যাসিবাদ আমাদের উপরে জেকে বসেছিল, তো ওনার মতো মানুষ যদি করতে পারে, আমার তো মনে হয় যে যারাই বিশেষ করে যারা আপনাদের যারা মিডিয়া থেকে যারা আসেন, এখন হতে পারে সরকারের যদি এরকম কোনো চিন্তা ভাবনা থেকে থাকে যে হ্যাঁ আমাদের মিডিয়া থেকে একটা রিপ্রেজেন্টেশন আমাদের সরকারের দরকার, কারণ তারা হচ্ছে কি মিডিয়ার মাধ্যমে আমরা ভবিষ্যতের ন্যারেটিভটা বিল্ড করব, আমাদের এই জুলাই আন্দোলনের স্পিরিটটাকে আমাদের ন্যারেটিভ মিডিয়া ন্যারেটিভে আমরা এস্টাবলিশ করব। ওনারা যদি এই চিন্তা থেকে এনে থাকেন, আমার মনে হয় এই মিডিয়ার ক্ষেত্রে আমাদের একটা খুব একটা স্ট্রিক্ট একটা পলিসি থাকা উচিত। সেই পলিসিটাকে, এটা হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, এটা ওয়েস্টে আপনিও জানেন, মারুফ ভাইও তো বা মিনার ভাইও আপনারা এটা বলতে পারবেন, ওয়াক অফ শেম বলে একটা কথা আছে, ওয়াক অফ শেম, যে আপনি আপনি অতীত একটা কাজ করেছেন যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না, এখন আপনি চাচ্ছেন যে আপনি সেই অতীতটাকে ভুলে বা ঝেড়ে আপনি আপনার বর্তমানে আপনি ফিরতে চাচ্ছেন, কিন্তু তার জন্য আপনাকে এই ওয়াক অফ ইউ হ্যাভ টু টেক দ্য ওয়াক অফ শেম বা ওয়াক অফ অ্যাটনমেন্ট, যে মানুষকে সেটা দেখতে হয় বা মানুষকে বলতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম, তোমরা আমাকে দেখো,
এই যে এবং ওয়াক অফ শেমের একটা ইয়ে হচ্ছে কি, হ্যাঁ আপনি যাবেন, মানে এটার খুবই প্রতীকী একটা এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনাকে মানে মানুষ আপনাকে দেখবে এবং আপনাকে ওই এক্সপোজড অবস্থায় দেখবে এবং জানবে যে আপনি কাজটা, এবং আপনি নিজে থেকে জানান দিচ্ছেন। এটা হচ্ছে কি, ইটস মানে সর্ট অফ অ্যান অ্যাকনলেজমেন্ট বা সর্ট অফ অ্যাডমিশন যে হ্যাঁ আমি কাজটা করেছি, এটার জন্য আমার প্রাপ্য। মানুষ যদি আমাকে গালি দেয়, সেই গালিটা শোনা আমার প্রাপ্য। এই যে আপনি ওয়াক অফ শেমটা যখন নিবেন, আপনাকে সেই গালিটা শুনতে হবে, হজম করতে হবে, এবং এটাই হবে আপনার প্রায়শ্চিত্ত। যেটা ধরেন আপনারা যদি আমরা সেই পুরাণের কথায় যদি যাই যে অগ্নি পরীক্ষা, হ্যাঁ, তো এইরকম একটা মেকানিজম থাকা উচিত যে তাদেরকে প্রকাশ্যে বলতে হবে ওনারা যে হ্যাঁ আমরা যদি গত 15 বছর আমরা যদি বলেও থাকি, আমি যদি সিনেমাতে অভিনয় করেও থাকি বা ওই ধরনের কোনো কাজ আমি করে থাকি, ওই ধরনের গান লিখে থাকি, ওই ধরনের কবিতা লিখে থাকি, সেই ধরনের একটা নাটক বানিয়ে থাকি, বা সেই নাটকে এই ধরনের আমি কোনো দৃশ্য দেখিয়ে থাকি বা কোনো ডায়লগ আমি লিখে থাকি, সেটা আমাকে বাধ্য করা হয়েছিল, সেটা আমি পেটের দায়ে করেছিলাম এবং তার জন্য আমি মাফ চাই, আমাকে তোমরা ক্ষমা করো। এই ওয়াক অফ শেম, এই ওয়াক অফ অ্যাটনমেন্টটা আমার মতে খুবই দরকারি। এবং এদের প্রত্যেককে কেউ যদি এখন মনে করে যে হ্যাঁ আমি একজন পরিবর্তিত মানুষ, আমি চাই আমি এই জুলাই আন্দোলনের এই স্পিরিটকে আমি ধারণ করি, আমি চাই এটার সাথে আমি অ্যালাইন করতে, আমি চাই কাজ করতে, ওকে, তোমাকে আমরা সেই দ্বিতীয় সুযোগটা, সেই সেকেন্ড চান্স আমরা দিতে রাজি আছি, বাট ইউ হ্যাভ টু টেক দ্যাট ওয়াক অফ অ্যাটনমেন্ট, ইউ হ্যাভ টু টেক দ্যাট ওয়াক অফ শেম। মেজর শাফায়েত, জাস্ট এক লাইনে আনসার যে এই ধরেন জুলাই আন্দোলনের ক্ষেত্রে আমাদের সৈনিক বা মিড লেভেলের অফিসার, জুনিয়র অফিসারদের যে ভূমিকা ছিল, তারা কিভাবে আসলে ফিল করছেন বর্তমান পরিস্থিতি, জাস্ট সংক্ষেপে। আমরা অনেক সময় কথা বলছি, আমরা ওনাদের কাছেও যাবো। আমি যদি একদম এক কথায় বলি, তাদের ভিতরে হতাশাটা, মানে তাদের কথা হচ্ছে স্যার আমি যখনই এদের সাথে কথা বলি, তারা আমাকে বলে যে স্যার আমরা তো আমাদের সবকিছু দিয়ে দিয়েছি, এখান থেকে তো আমাদের জন্য তো উই ডোন্ট হ্যাভ, মানে দেয়ার ইজ নো টার্নিং ব্যাক, আমি তো ফিরে যেতে পারবো না। এখন যদি আমরা এটা যদি মানে সফল না হয়, মানে আমি এখানে জনগণের কথা বলছি যে যেই ছেলেটা চোখ হারিয়েছে, সেই ছেলেটা যদি বলে যে আমার চোখ ফেরত দেন, আমি আমার চোখ হারাই, আমি তো এই হাসিনার দোসরদেরকে আবার মানে রিহেবিলিটেট করার জন্য, রিএস্টাবলিশ করার জন্য আমি আমার চোখ হারাই নাই, আমার চোখ ফেরত দেন, আমার পা ফেরত দেন। বা যেই ছেলেটা বা যেই মাটা তার ছেলেকে বা মেয়েকে হারিয়েছে, সেই মা যদি বলে যে আমার ছেলেকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও, আমি তো এর জন্য আমার ছেলে বা মেয়েকে হারাই নাই। আমাদের আজকে যারা যেই সমস্ত অফিসাররা বা যে সমস্ত সৈনিকরা গ্রাউন্ডে যারা ছিল, যারা 5 তারিখের আরো 3-4 দিন আগে থেকেই যারা গ্রাউন্ডে নিজের সিদ্ধান্তে নিজের সবকিছু ঝুঁকিতে ফেলে, কোর্ট মার্শালের ঝুঁকিতে নিজেকে ফেলে যারা হচ্ছে গিয়ে গ্রাউন্ডে স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করলো, স্টুডেন্ট এবং ছাত্রলীগ এবং পুলিশের মাঝখানে নিজেদেরকে নিয়ে আসলো যে দে উইল ওয়ার্ক, মানে তারা হচ্ছে কি নিজেদেরকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করলো, যে আমরা এপিসি নিয়ে স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে গেলাম, যে যেন উল্টা দিক থেকে ছাত্রলীগের গুন্ডারা বা ছাত্রলীগের সন্ত্রাসীরা বা আমাদের পুলিশ লীগের সন্ত্রাসীরা যেন এদেরকে গুলি করতে না পারে, সেই গুলি যেন আমার গায়ে বা আমার এপিসির গায়ে লাগে। তো আমাদের যে অফিসাররা, আমাদের যে সৈনিকরা এই কাজটা করেছে, আজকে তো তারাও হতাশ, কারণ তারা দেখতে পাচ্ছে যে তাদেরকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গাতে তাদের কাছে তথ্য আছে যে হ্যাঁ আওয়ামী লীগের অমুক নেতা এইখানে লুকিয়ে আছে, বা অমুকের এই অস্ত্র উদ্ধার অভিযানের বা অমুকের এখানে তারা অর্থ আত্মসাৎ করে টাকা পয়সা, অনেক টাকা পয়সা তারা লুকিয়ে রেখেছে। এই কাজগুলো তারা করতে পারছে না, তাদেরকে করতে ওই যে কারণে যে মাঝখানে যে রন্ধ্রে, আমি যে কথা বারবার বলি যে রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন বসে আছে, যে কারণ তারা তো নিজের সিদ্ধান্ত অনেক কিছু করতে পারে না, তাদের তো আদেশের প্রয়োজন, একটা অফিসিয়াল কাভারেজ লাগবে, সেই অফিসিয়াল কাভারেজটা তারা পাচ্ছে না। আমি তো বলছি আরে কি দরকার নেই, আরে অসুবিধা নেই, থাকো তোমরা, ওয়েট করো, ক্যাম্পে থাকো, নো প্রবলেম, তোমরা ক্যাম্পে থাকো, টিএডিএ পাচ্ছ, খুশি থাকো, চুপ থাকো। এই যাতে এই কাজগুলো যখন হয়, তখনই তো দ্যাট ইজ মানে এটাই তো রেড ফ্ল্যাগ, এটাই তো অ্যালার্ম আমাদের জন্য। মানে এটা তো ধরেন সরকারকে ব্যর্থ করার একটা প্রচেষ্টার অংশ আমরা বলবো। অবশ্যই, এবং আমরা তো জানি, এবং দেখেন আমরা জানি আমাদেরকে মানে ঠিক আছে, আপনাকে মানে অ্যাটলিস্ট এদের ব্যাপারে তো সব তথ্য আমাদের কাছে আছে, আপনারা আমাদের কাছ থেকেই চান, আমরা আপনাদেরকে একদম পুরো নাম নাম্বার ইউনিট সহ বলে দিব যে এই মানুষটা এই জায়গাতে এই কাজটা করেছে। রাইট, তো আমরা যেটা দেখছি, মেজর শাফায়েত আপনাকে ধন্যবাদ, যেটি আমরা দেখছি যে বিপ্লবের সঙ্গে যেসব কর্মকর্তারা, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা ঢাকায় ছিলেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে সরিয়ে হাসিনার ঘনিষ্ঠ লোকদেরকে পুনর্বাসন আর্মির ভেতরে করা হচ্ছে। তো মাল ভাই, এটা ধরেন এই আমার কাছে একটা চার্জশিটের কপি আছে, যে চার্জশিটের কপিতে স্পষ্ট লেখা আছে 49 নম্বরে শেখ বশিরউদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা, পিতা শেখ আকিজউদ্দিন ভূঁইয়া, ঠিকানা। তো তারপরে এনএসআই কিভাবে ক্লিয়ারেন্স দেয়, যে ক্লিয়ারেন্স দিয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না। তো মানব ভাই, আপনার কাছে একটা প্রসঙ্গে একটু যেতে চাই, যে ধরেন সরকারি যে দায়িত্ব বন্টন, আমি নতুন করে আবার দায়িত্ব বন্টন করা হয়েছে, আমি দেখলাম যে জনপ্রশাসনের বিতর্কিত আলী ইমাম মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়, এবং আমার ধারণা সেই খাদ্য মন্ত্রণালয় থেকে আলো ক্ষতি করার চেষ্টা করবে, এবং 111-এর অন্যতম কুশীলব। জনপ্রশাসনের দায়িত্ব নিয়েছেন মাহফুজ, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে তিনি জনপ্রশাসনের দায়িত্ব নিয়েছেন, এবং আসিফ মাহমুদ, যিনি ক্রীড়া উপদেষ্টা, তাকে তার দায়িত্বের এডিশনালি আপনার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনি এই দায়িত্ব বন্টনের জায়গাটা আপনি কিভাবে দেখেন? মানে ছাত্রদের এই আন্দোলনের ভূমিকার কারণে তাদেরকে সরকারের পার্টিসিপেশন আমরা অবশ্যই সমর্থন করি, কিন্তু এই যে জায়গাগুলো ধরেন নর্মালি দলের জেনারেল সেক্রেটারি দায়িত্বে থাকেন এলজিআরডি,
বা জনপ্রশাসনে থাকেন একজন সিনিয়র ব্যক্তি যিনি জনপ্রশাসন বোঝেন, খুবই ট্রিকি জায়গা এলজিআইডি বলেন আর জনপ্রশাসন বলেন। এই যে সরকারের এই জায়গাগুলোতেও বিষয়ে আপনি কি মনে করেন যে ব্যর্থতার যে জায়গাগুলো, সেনাবাহিনীর মধ্যে একরকমের আমি পেলাম, তো আপনি কি মনে করেন এটা আপনি কিভাবে দেখেন, বন্টন গুলো জায়গায় আপনি কি মনে করেন? না জি, ধন্যবাদ। এইখানে আমি মনে করি না যে বন্টন জনিত কারণে সরকার ব্যর্থ হচ্ছে। আমি এখানে সরকারকে ব্যর্থ বলবো না, আমি বলবো সরকার চাইছে কিনা, আপনি একটা কাজ করতে চান কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি করতে চান সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না বয়স খুব একটা গুরুত্বপূর্ণ। মাহফুজ খুবই ভালো দক্ষ ছেলে, আসিফ মাহমুদ বা নাহিদ, হাসনাত, সার্জিস, এরা তো একটা গণবিক্ষোভ, গণ আন্দোলন, বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এখন তাদেরকে এই প্রশাসন, জনপ্রশাসন মন্ত্রণালয় বা এলজিইডি মন্ত্রণালয় দিলে যে পারবে না তা না। সাধারণত রাজনৈতিক দলগুলা যেটা করে যে আপনার এলজিআরডি বা এই মন্ত্রণালয়গুলোতে দলের সাধারণ সম্পাদককে দেওয়ার একটা চেষ্টা করে, কারণ যেহেতু এই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার এডিপির বা বার্ষিক উন্নয়ন প্রকল্পের বড় একটা অংশ সম্পন্ন হয়, মূলত তারা এই দায়িত্বটা নেয় তাদের নিজ দলের নেতা কর্মীদের সমভাবে সেই উন্নয়ন কাজের টেন্ডার দেওয়ার জন্য। আমি একেবারে যদি সরাসরি সঠিক বাংলায় বলি, এটা আমি বিষয়টা আনলাম অন্য কারণে, যে ধরেন আমরা দেখলাম যে আলী ইমাম মজুমদার জনপ্রশাসন আসলে কি করছে। আলী ইমাম মজুমদারের মতো একটা ঝানু সচিব, সে কিছু নিয়োগ দিতে পারতেছে না, সেখানেই নানা রকম হস্তক্ষেপের খেলা চলছে। প্রশাসনের আওয়ামী যে অংশ সেটি এখনো, আমি এটা আপনার সঙ্গে একমত না, ডিসি নিয়োগ দিতে পারছে না। এইখানে আমি তাদের ধরেন আগ্রহ বা এবং ইসের যে একটা, এই যেটা সাফায়েত ভাই বললো, সাধারণত হয় কি 5ই আগস্টের পরে 8 তারিখে যখন সরকার দায়িত্ব বা 9 তারিখে যখন আমরা উপদেষ্টা পরিষদটা পেয়ে গেলাম, প্রথমেই তাদের উচিত ছিল পুরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনটাকে রিসাফল করা। এইটা তো তারা করে নাই। এখন এইখানে আপনি বলছেন আমি লুক পাচ্ছি না, বা আমি এটা কি আসলে লুক পাচ্ছেন না না করতে চাচ্ছেন না? এখন এইখানে একটা কথা কিন্তু মারুফ ভাই সরি, আমি আপনার এই পয়েন্টে একটা জিনিস একটু অ্যাড করে দিই। 2001 সালে লতিফুর রহমান, বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার, উনি এক রাতে দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম সিগনেচারে 10 জন সচিব বদল করে ফেলেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে কি দায়িত্ব দিয়ে বাসায় গিয়ে দেখি সিভিলিয়ান কু হয়ে গেছে। তো ওই রকম সময় উনি যদি এই কাজটা করতে পারেন, আমরা কি পারতাম না? না, সেটাই তো বলছি। আপনি এমন তো না যে আপনি প্রশাসনের লোক নাই, যে ফর এক্সাম্পল আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে 2000 পোস্ট আছে, মানে 2000 জনবল আছে, সেখানে আপনার 1500 আছে, 500 শর্টেজ আছে, যেই কারণে আপনি ডিসি দিতে পারছেন না বা এসপি দিতে পারছেন না বা সচিব পদে বদল করতে পারছেন না। এখানে তো আপনার লোক আছে, সেই জায়গায় আপনি কি করছেন? আপনি সেখানে আপনি প্রশাসনে কোনো পরিবর্তন আনেন নাই। সাফাত ভাই যেটা বললো যে মিলিটারিতে কোনো পরিবর্তন আনেন নাই, আপনি গত সরকারের সেট আপটাকে বহাল রেখে কাজ করার চেষ্টা করছেন। এখন সেখানে কতটুকু আপনি সফল হবেন? কারণ গত সরকার তো একদম বেছে বেছে তাদের লোকগুলোকে নিয়োগ দিয়ে গিয়েছে। এখন সেই লোক দিয়ে আপনি সফল হবেন কিনা, আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবেন কিনা, আপনি যেটা বললেন যে ডিসি নিয়োগ দিতে পারছেন না, সেখানে তো নানা পেঁচ গুচ্ছ সংকট তৈরি করে ডিসি নিয়োগের ঝামেলা তৈরি করা হবে। আপনি দেখেন আজকে আমাদের আইন উপদেষ্টাকে জেনেভাতে রীতিমতো তো তার সঙ্গে দুর্ব্যবহার, এক ধরনের গণমাধ্যমে দেখলাম লাঞ্ছিত করা হয়েছে। এখন তারা এই লাঞ্ছিত করার সাহস পায় কোত্থেকে? দেশে বিদেশে কোথায় কিভাবে তাদের এই কথা বলারই তো কথা না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো ফেসিবাদের স্লোগান। এখন এইটাকে যদি সরকার ঠিকমতো গ্লোবালি আপনার যদি প্রচার করতে পারতো যে আওয়ামী লীগ একটা ফেসিস্ট পার্টি, গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তারা হচ্ছে এই জায়গায় এই স্লোগান দিয়েছে, এটা হচ্ছে গণহত্যাকারীদের স্লোগান, এই স্লোগান দিয়ে গণহত্যা করা হয়েছে, সেইটা যদি সরকার প্রচার করতে পারতো তাহলে তো জেনেভাতে ওরা এই স্লোগান দেওয়ার সাহস পায় না। এখন এটা কেন দিবে না তারা? আপনি এই সরকার পরিবর্তনের, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে কয়টা রাষ্ট্রদূত পরিবর্তন করেছে? আপনি যুক্তরাষ্ট্রে তো রাষ্ট্রদূত পরিবর্তন করতে 1-1.5 মাস লেগেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি জার্মানিতে 1-1.5 মাস লেগেছে। আপনার এই যে উপদেষ্টাকে যে সাফায়েত ভাই যেটা বললো, যে ভাই এই আমাদের যারা দায়িত্বে আছেন তাদেরকে তো বিচারের আওতায়, শাস্তির আওতায় আনা উচিত। রাষ্ট্রদূত এই উপদেষ্টাকে তারা কিভাবে এই ঝামেলা করার চেষ্টা করে। এবং এখন আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি। ধরেন আমার চ্যানেলে আমি এই কদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম যে শফিউল আজিম, যিনি নির্বাচন কমিশনের সচিব, তিনি ব্রুনাইতে লেবার সেক্রেটারি থাকার সময় লেবারদেরকে লাথি মারছেন, লাঠি দিয়ে পেটাচ্ছেন। বিমানের এমডি হিসেবে তিনি চোর, মানে মহাচোর, সে এখনো নির্বাচন কমিশনে কিন্তু বহাল, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ দেওয়া হয়েছে। ইন্স্যুরেন্সের প্রধান ছিল সাম সচিব জয়নুল বারী,
তিনি দুর্নীতির বিষয় দেওয়ার পরে তিনি পদত্যাগ করেছেন, সরকারের হাসিনা যাওয়ার পরে তাকে সাধারণ বীমার চেয়ারম্যান বানিয়ে বসিয়ে রেখেছে। সালাউদ্দিন নোমান চৌধুরী বলে এক ব্যক্তি, আপনি এত বিস্তারিত বিবরণে চান না, শুনে না, যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে তাকে আপনার জাতিসংঘে পোস্টিং দেওয়া হয়েছে, সেই পোস্টিং এখন পর্যন্ত বাতিল হয়নি। তো এই যে জায়গাগুলো আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম যেগুলো নিয়ে আমরা কাজ করেছি, যেগুলো নিয়ে আমরা একেবারে এটা তো আপনি শুধু অজস্র উদাহরণ পাবেন, আপনি এত বিস্তারিত বলে রাত পার হয়ে যাবেন। একটা উদাহরণ জাস্ট, যে মুজিবিজম বা এই যে যেটা ইনকিলাব মঞ্চের এই যে উনি যেটা বললেন যে তারা ৭২-এর সংবিধানকে লাল কার্ড দেখিয়েছেন, এবং এই মুজিবিজমের বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে আপনি এই উপদেষ্টারা শপথ গ্রহণ করছে, পিছনে শেখ মুজিবের ছবি, অনেক উপদেষ্টার কার্যালয়ে শেখ মুজিবের ছবি। আপনি তো কোনো কিছুই নির্ধারণ করতে পারেন নাই, আপনি কিভাবে কি করবেন আমাদের কাছে তো পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, এটা একটা রাখাটা কতটুকু নিরাপদ আপনি মনে করেন? জি, চুপ্পুকে রাখাটা কতটুকু নিরাপদ? না, এইখানে চুপুকে এই মুহূর্তে ধরেন সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলা, প্রধান রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে না, কারণ বিএনপি যেহেতু মনে করছে যে তারা নির্বাচনে যাবে এবং নির্বাচন হলে রাজনৈতিক দল একটা ক্ষমতা আসবে, এই জন্য হয়তো বা তারা কোনো কারণে এই বিষয়টাতে রাজি হচ্ছে না। সরকারের অনেক স্টেক হোল্ডাররা রাজি হচ্ছে না চুপুকে এই মুহূর্তে সরাতে, ছাত্ররা চাইছে। মূল বিষয়টা হয়েছে ওই যে একটা কবিতা আছে না, যে ওই আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে আমরা দেখতে পারিনি, এরকম একটা কবিতা আছে। আপনার মূল বিষয়টা হয়েছে ৫ই আগস্ট এই বিপ্লবের পরে বড় একটা ভুল হয়ে গিয়েছে। আমি যেটা অনেকবার বলেছি যে আমি 5ই আগস্টের আগেই বলেছিলাম, আমি আন্দোলনরত যারা আন্দোলনের মাঠে ছিল তাদের সঙ্গে আমার কথাবার্তার সুযোগ হয়েছিল, আমি তাদেরকে বলেছিলাম যে আমরা তো তখন জানতাম না যে শেখ হাসিনা পালিয়ে যাবেন, আমরা যেটা আমাদের লক্ষ্য অবিচল ছিল এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে। তো আমি ওনাদেরকে বলেছিলাম ক্ষমতা থেকে শেখ হাসিনাকে অপসারণ করার পর এই সংবিধানকে প্রত্যাখ্যান করতে হবে, এই সংবিধানকে বাতিল ঘোষণা করে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। তখন এরকম একটা কানাঘুষা ছিল যে ডক্টর ইউনূস দায়িত্ব নেবেন, তাই আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস রাজি হলে ওনার নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। সেই বিপ্লবী সরকার ধরেন একটা সংবিধান প্রণয়নের কাজে হাত দিবে, 6 মাসের মধ্যে সংবিধানের খসড়া তৈরি হয়ে যাবে। আর এই আমাদের 153 না 163 ধারা সম্মিলিত এত বিশাল পুস্তক সংবিধানের দরকার নাই। আমি ওনাদেরকে বলেছিলাম যে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র বা আমাদের জার্মানিতে আছে বেসিক ল বলে, ওদের সংবিধানকে 20টা ধারা খুব সম্ভবত বা 40টা ধারা, এইরকম মৌলিক আপনি দেখবেন আমাদের সংবিধানে পাবলিক সার্ভিস কমিশনের গঠন প্রণালী ঢুকিয়ে দিয়েছে। সংবিধানে তো বড় করার দরকার নেই, পাবলিক সার্ভিস কমিশন ল করে দিবে পার্লামেন্ট, সেই ল অনুযায়ী চলবে। আমাদের সংবিধান তো অযথা একটা মোটা বড় সংবিধান করা হয়েছে। আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা সংক্ষিপ্ত সংবিধান করবেন 6 মাসের মধ্যে, পরবর্তী 6 মাসে এটার উপর পাবলিক হিয়ারিং হবে, কথাবার্তা হবে, জনগণ কথাবার্তা বলবে, 1 বছরের মাথায় গিয়ে গণভোটের মাধ্যমে সেই সংবিধানটা দেশের মানুষ গ্রহণ করবে কি করবে না, বাতিল হয়ে যাবে বা গ্রহণ করবে, পরবর্তী 6 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, ঝামেলা শেষ। আপনি প্রথমত সেটা তারা করে নাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমাদের 3 দিন কোনো সরকার ছিল না দেশে, ওই সময়টাতেই আপনার সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছে। এই আওয়ামী লীগের লোকজন এদিক ওদিক পালিয়ে গিয়েছে, দেশ থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু কার্যত ওইখানে কোনো সরকার নাই, জেলখানা থেকে যে যার মতো বেরিয়ে গিয়েছে আপনার, হ্যাঁ, যে যে দিক দিয়ে পারছে বেরিয়ে যাচ্ছে। তো এরপরে এখন আমরা সাংবিধানিক সরকার গঠন করলাম, কিন্তু যেটা হলো বিপ্লবীদের হাতে নিয়ন্ত্রণ নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন সার্জিস এবং হাসনাত এসে বলে যে আওয়ামী লীগ নেতাদের এখানে পুনর্বাসন করা হচ্ছে। তা আপনি যখন বিপ্লব সম্পন্ন হওয়ার পরে বিপ্লবী চরিত্র ধারণ করবেন না, আদর্শবাদী চরিত্র ধারণ করবেন। আদর্শ মেনে বিপ্লব হয় না, আপনার বিপ্লব সংগঠিত করার জন্য একটা ফিলোসফিক্যাল আদর্শ থাকে, সেই ফিলোসফিক্যাল আইডিওলজিটা আপনাকে বিপ্লবের দিকে তাড়িত করবে। কিন্তু আরেকটা যে আদর্শবাদ, আমি যেটা বলছি শান্তিবাদী চিন্তা ভাবনা, সেই আদর্শবাদ দিয়ে বিপ্লব হয় না, কারণ আপনি তো প্রতিপক্ষকে তাহলে পাল্টা আঘাত করতে পারবেন না। এই জন্যই আমি বলছি বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠন করতে হয়। আমরা বিপ্লবী সরকার গঠন করি নাই। আবার এটা বিপ্লবী সরকার মানে কিন্তু এটা না, কেউ কেউ বলে যে শহীদ মিনারে গিয়ে শপথ নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, শপথের কোনো দরকার নাই। বিপ্লবী সরকার যদি শাহবাগে 2-3 লাখ মানুষের সমাবেশ করে সংবিধানটা জাস্ট বাতিল ঘোষণা করে গণভবন এবং বঙ্গভবন দখল করে বসে থাকতো, যে ডক্টর ইউনূস দেশে আসবেন, উনি বিপ্লবী সরকারের প্রধানের দায়িত্ব নেবেন, উপদেষ্টা পরিষদ থাকবে, তারপর ওই পক্ষে যাবে। ধরেন এই মুহূর্তে আমি শেষ করছি, ওই পথে না গিয়ে আমরা কিন্তু সেই সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষার লাইনে যখন আমরা ঢুকে পড়লাম, তখন কিন্তু যে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে, যে এই উপদেষ্টা হচ্ছে কেন, ও উপদেষ্টা হচ্ছে কেন, এই সরকার চালাতে পারছে না, আমরা এই করব সেই করব, সংস্কার করব। আমি এই যে আপনার 7টা কমিশন হয়েছে, আমি এই ধরনের কমিশন করার পক্ষপাতী না, এটা মাথা ভারী। আপনার সংবিধান মৌলিক জিনিস, সেইখানে যদি আপনার সবকিছু নির্ধারণ করা হয়, আপনি ওইখানে যদি স্থির থাকেন, আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এডুকেশন সেক্টর বলেন, হেলথ সেক্টর বলেন, আপনি মিলিটারি বলেন, সব ঠিক হয়ে যাবে। কমিশন করে তো আসলে কোনো সমাধান হবে না, যদি গুড়ায় রাজনৈতিক দল রাষ্ট্র যেভাবে পরিচালনা করে সেখানে যদি শক্তিশালী না হন। হঠাৎ মনে পড়লো যে পুলিশ সংস্কার কমিশনের একটা প্রশ্ন উত্তর দেখলাম আর কি,
প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কেমন পুলিশ দেখতে চান? মানবতাবাদী, জনবান্ধব, তারপর হচ্ছে কি যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল, কি কি প্রশ্ন দিয়ে রাখছে। তো মানে এক ধরনের ঠাট্টা মশকরা চলছে। এবং এখন ওখানে কি কেউ বলবে যে আমি মানবতাবাদী পুলিশ চাই না, জনদরদী পুলিশ চাই না? এইখানে আমি একটা জিনিস বলি, আমরা যারা বিদেশে থাকি, আপনি হয়তো ভাই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, বা মিনার ভাই, সাফায়েত ভাই হয়েছে, আমাদের এখানে এয়ারপোর্টে গেলে বা বিভিন্ন ধরেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গেলে একটা ফর্ম ফিল আপ করতে দিত আগে। সেখানে বলা থাকতো তুমি কি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, তুমি কি কখনো আফগানিস্তান বা পাকিস্তান, ইরাকে, সিরিয়াতে সফরে গিয়েছো। এখন কেউ যদি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, সিরিয়া বা আফগানিস্তানে সফর করে, ওই ফর্মে বলবে সে, গোপনে যদি কেউ গিয়ে থাকে। এটা হয়, আমরা ওদেরকে বলতাম যে তোমরা এই ধরনের প্রশ্ন কেন করো, কেউ যদি গোপনে যায় বলবে এখানে প্রকাশ্যে এসে। একটা অদ্ভুত অবস্থা। আর এই যে সরকারি যে 3 জন ছাত্র সমন্বয়ক আছেন, তাদের সাথে বাইরে যারা আছেন, তাদের মধ্যে আমার মনে হয় যে নতুন করে মিটিং দরকার। আর আমি যেটি বলছিলাম, মাহফুজ বা নাহিদ বা আসিফ, যারা যে 3 জন ছাত্র প্রতিনিধিত্ব আছেন, তাদেরকে যেন ব্যর্থ করা না হয়। তারা এমন জটিল জায়গায়, আমি যতটুকু জানি কোন বিশেষ করে ভাই ধরেন জনপ্রশাসন, এলজিআরডি বা এই জাতীয় যে জটিল জায়গাগুলো তারা দায়িত্ব নিচ্ছেন, তাদেরকে ব্যর্থ করার জন্য একটা বিশাল গ্রুপ কিন্তু প্রস্তুত। সেই জায়গা থেকে আমি বললাম যে তারা যদি ব্যর্থ হয় বা তাদেরকে যদি একটু মানে আন্ডারপ্লে করা যায়, আমার মনে হয় না তারা ব্যর্থ হবে। তারা যথেষ্ট মেধাবী এবং যোগ্য, এবং এইখানে আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে অভিজ্ঞ, বয়স্ক, বুড়ো না হলে বুঝি কাজ করা যাবে না। এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। এবং আমি যতটুকু জানি, আমি 2.5 মাস দেশে ছিলাম, নাহিদ এবং আসিফ দুইজনই যথেষ্ট পরিশ্রম করছেন এবং ভালো কাজ করছেন। তারা যথেষ্ট ভালো কাজ করছেন, সেটা নিঃসন্দেহে। মাহফুজও ভালো কাজ করবেন বলে আমি আশা করি। আমি যতটুকু বুঝেছি, উনি মাহফুজ যথেষ্ট পলিটিক্যালি সাউন্ড, এবং আমার কাছে তাকে খুব কর্মঠ লোক মনে হয়েছে। এটা একটা কথা। আমি পাবলিক কনসার্ন থেকে এই প্রসঙ্গটি আলোচনায় আনলাম আর কি, যে পাবলিক এই বিষয়ে অনেকেই দেখছি আমি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় মন্তব্যে উৎকণ্ঠা প্রকাশ করছেন আর কি, যে এই জাতীয় জটিল জায়গাগুলো দিয়ে কি তাদেরকে ব্যর্থ করার অন্য কোনো অপচেষ্টা চলছে কিনা, অন্য কোনো পরিকল্পনা অংশ। না, এইখানে ধরেন নানা ধরনের কথাবার্তা তো থাকবে, দ্বিমত, মত ভিন্নতা থাকবে, কিন্তু তারা, আমার মনে হচ্ছে না যে ওইরকম কিছু দিয়ে তাদেরকে ব্যর্থ করানো হবে। তারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট আমি বলবো যোগ্য। একটা জিনিস কি আমাদের মনে রাখতে হবে, এই ফেসিবাদকে যারা হটিয়ে দিয়েছে, আমরা খুব আশাবাদী তাদেরকে নিয়ে। আমরা অতিরিক্ত আস্থায় ভুগবো না যেন, যেটার কারণে আমাদের সংকট তৈরি হয়। আমরা আশাবাদী থাকতে চাই আর কি, আমরা এবং তাদের মেধার প্রতি আমাদের আস্থা রাখতে হবে, এক ধরনের ইয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের একটা ইয়ে রাখতে হবে আর কি। আর শেষ কথা আমি যেটা বলতে চাই যে মিনার ভাই যেটা বলছেন যে বিএনপি কে দায়িত্ব নিয়ে ফোন দিতে হবে জামাতের সঙ্গে, আমি মনে করি না যে এরকম কাউকে ফোন দিয়ে ডেকে আনতে হবে। কাউকে যদি আমরা যে অবস্থায়, রাজনৈতিক অবস্থায় এসে উপনীত হয়েছি, এখন যদি কেউ কারো ফোনের অপেক্ষায় থাকে, না হলে আমি কাজ করবো না, আমি গন্ডগোল করে দিব, তাকে আমি আসলে দেশপ্রেমিক মানতে রাজি না। আপনি, আমি কারো ফোন পেয়ে কিন্তু এই আন্দোলনে যুক্ত হই নাই। আপনি আমাকে ফোন করে বলেন নাই, বা কনক ভাই বলে নাই। আমরা একটা যুদ্ধে আছি, সেই যুদ্ধের জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করছি, এবং এটা আমরা এখনো পরিচালনা করছি। না, মিনার ভাই আপনার সাউন্ডটা ঠিক করে দিজি, বলেন। আচ্ছা মরক ভাই, এই যে কথাটা আমি বললাম, এখন মনে করেন জামাতের আমির এখন লন্ডনে আছে, দিস ইজ ভেরি গুড অপরচুনিটি আমাদের সবার জন্য। আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন আমাদের একটা বুদ্ধিবৃত্তিক একটা এক ধরনের আটলামি আছে। আমরা কি করছি, যারা মূল পলিটিক্যাল ফোর্স, এদেরকে দুধবাদ বানিয়ে ফেলেছি। এদের কোনো কথা নাই, এরা যাই বলে তাই ভুল। বিএনপি যা বলে সেটাই ভুল, জামাত যা বলে সেটাও ভুল। আমরা এগুলিকে এক ধরনের এনকারেজ করি, বাট দে আর দ্য মেইন স্টেক হোল্ডার। এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। ছাত্র যারা আছেন সমন্বয়, তাদের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে, আমি বলেছি তাদের একটা সমাবেশে বলেছি, হ্যাঁ আপনারা দেশের ফিউচার, দেশটাকে সামনে আপনারাই লিড দিবেন। এই এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির ভিতরে যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তাদের ত্রুটি থাকে, সেগুলি রেক্টিফাই হবে আপনাদের মাধ্যমে। এই জন্য তাদের সাথে তাদেরকে দুধবাদ বানিয়ে আপনারা কিন্তু সামনে এগোতে পারবেন না। এটা দেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এই যে আজকে আমি যে কথাটা বললাম, এক বদমাইশ, আমি এই জন্য বলবো, কত বড় সাহস, হুমকি দিয়ে আমাদের চিটাগাং দখল করবে, আর আয়না দখল করতে। এই দেশের 18 কোটি মানুষ, শুনেন যে আমি কথাটা বলছি, এই 18 কোটি মানুষ তারা জীবন দিবে। তোমরা জানো এই দেশের মানুষের মূল শক্তিটা কোন জায়গায়, এবং আমরা বসে থাকবো না। আমাদের যদি দরকার পড়ে আমাদের বাঁচার জন্য আমরা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করব, আমরা চাইনার সাথে করব, আই ডোন্ট বদার। এই চেতনা দিয়ে আমাদেরকে বন্ধ করে রাখা যাবে। আপনার হচ্ছে মিনার ভাই, আপনার ওই বিজেপির সাইটে বা ওদের পরিচালিত পত্রিকার নিউজ দেখে বা ওদের কমেন্ট দেখে উত্তেজিত হওয়ার আমি মনে করি না। হ্যাঁ, এবং মারুফ ভাই, আমি খেয়াল করেন, বিজেপি কে এত আপনি ইগনোর করতে পারবেন না। রুলিং ক্ষমতায় আসছে না, আপনাকে ইগনোর করতে বলছি না। আপনি অবশ্যই শুধু বিজেপি না, আপনি প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে, ভারত আছে, মিয়ানমার আছে, সবাইকে আপনি বিবেচনায় রাখবেন। কিন্তু
আপনার কিন্তু সেইটা নিয়ে আপনার উত্তেজিত হওয়ার কিছু নাই, এবং তার জন্য তারেক রহমানকে, একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যানকে, জামাতের আমিরকে ফোন দিতে হবে সেটা না 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 না, আমার কথাটা আমি ক্লিয়ার করি, আপনি তো হয়তো বলবেন আমি শুধু অ্যাক্টিং চেয়ারম্যানকে বলি নাই, জামাতের আমিরেরও একই ধরনের দায়িত্ব, ওনারা ওখানে গেছেন সেটা ব্যবস্থা করতে পারেন, দ্যাট ইজ ভেরি ইজি। একই শহরে আপনি বরং রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিতে পারেন এই বিপ্লব যেন দুর্বল না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই চিন্তা মাথায় রেখে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দখল করার, যে কোনো কিছু নিজেদের আয়ত্ত নেয়ার, একদম মাঠ বাজার থেকে শুরু করে সচিবের পদ, এগুলা দখল করা বন্ধ করেন, ভিসি পদ দখল করা বন্ধ করেন। মারুফ ভাই, আমি যে কথাটা বলছি যে শিবির রাজনৈতিক আত্মপ্রকাশের কথা বলে, আবার শিবির রাজনীতি ইয়ে করে বলে। আমার মনে হয় যে মিনার ভাইয়ের বক্তব্যের যে জায়গাটা সেটি হচ্ছে তাহলে আমরা গত এই 3 মাসের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আমরা দেখছি যে বিএনপির সাথে জামাতের একটা দূরত্ব, জামাত একরকম বলে, বিএনপি একরকম বলে। আপনারা সিঙ্গেল ভয়েসে কথা বলেন, জি। জায়গাটায় ধরেন যে একটা যে ঐক্যমত্যে আসা বা একটা যে স্ট্যাবিলিটি, কারণ ধরেন এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিবে, এই সুযোগটা কিন্তু অন্য পক্ষ নিচ্ছে অলরেডি। তো অনেকেই সন্দেহ করেন যে আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা অনেক সক্রিয়, তারা একটা বিভাজন তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ রুল এন্ড ডিভাইড যদি করতে পারে সেই জায়গাটায়, অর্থাৎ নট বিএনপি, জামাত এবং অন্যান্য সকল পার্টি সবাই বিভিন্ন ইস্যুতে ধরেন জামাতের সঙ্গে বিএনপির মতো ভিন্নতা হবে, জামাতের সঙ্গে জাতীয় পার্টির মতো ভিন্নতা হবে, বা যারা আন্দোলন করেছে ফেসিবাদ বিরোধী লড়াই যারা তাদের মতো ভিন্নতা হবে, এটা খুবই স্বাভাবিক। আপনি দেখেন, কিন্তু আমরা যখন গণ আন্দোলনে ছিলাম তাদের মধ্যে আন্দোলন নিয়ে কোনো মত ভিন্নতা ছিল না, সেখানে বিএনপিও বলেছে প্রকাশ্যে যে আন্দোলনকে আমরা সমর্থন করি, জামাতও বলে, আর ওই গণতান্ত্রিক জোটের যে গণতন্ত্র মঞ্চের নেতারাও বলেছে। আপনি দেখেন ওই ইস্যুতে মত ভিন্নতা হচ্ছে কিনা, ওই ইস্যুতে যেহেতু মত ভিন্নতা হচ্ছে না, দ্যাটস ফাইন, ফ্যান্টাস্টিক। এখানে এখন অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে মত ভিন্নতা আমরা দেখছি, যেগুলো হওয়া উচিত ছিল না। আমরা হয়তো আজকে এখানে বিস্তারিত বলবো না, যেমন ধরেন চুপুর অপসারণ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বা ধরেন নির্বাচন বা সংস্কার, বা এইসব বিষয় নিয়ে ধরেন দুই পক্ষের, 3 পক্ষের, মানে বিএনপি, জামাত বা অন্যান্য সব মিলে নানা রকমের, আমি মনে করি এই জায়গাগুলো আসলে, যে জায়গাগুলো নিয়ে পাবলিকলি হ্যান্ডেল না করে তারা যদি আলোচনায় বসেন বা পরস্পরের সঙ্গে কথা বলে যদি একটা সমাধানের দিকে যান, সেটি আমার জন্য ভালো মনে হয়। কারণ আওয়ামী লীগ কিন্তু বসে আছে সুযোগ নেওয়ার জন্য। এই জায়গাটা নিয়ে আমরা প্রয়োজনে আরেকদিন বিস্তারিত কথা বলবো। শরীফ ওসমান, আপনার শেষ মন্তব্যটা জানি, এখন করণীয় কি? এই যে অবস্থাটা, করণীয় কি? এই যে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বর্তমানে যারা সরকারি আছেন, তারা কি করণীয় আপনি যদি একটু বলেন। যে আমি বাংলাদেশে তো রাত প্রায় 2:30 বাজে, হ্যাঁ আমরা শেষ করবো। মানে এরপরে কেউ দুই একটা ছোট ছোট নোকতা দিয়ে শেষ করি। ওই যে কনক সরকার ভাই যেখানটা একটু আপনার উদ্বেগ জানালেন যে উপদেষ্টা আসিফকে এসজিআরডি মন্ত্রণালয় দেওয়া হলো, এই জায়গাটা আপনার সাথে আমার একটা মানে কানেকশন আছে। আমি বরং যেটা বলতে চাই, আমাদের যে দুইজন ছাত্র উপদেষ্টা নাহিদ এবং আসিফ, এটা অজনপ্রিয় কথা, এরপরে বলি, তাদের দুইজনকে দপ্তরবিহীন মন্ত্রী করা উচিত ছিল এবং এখনো উচিত। তারা হলেন ভ্যানগার্ড, তারা এমন ভাবে মন্ত্রণালয়ে থাকবেন, অন্য 10 জন উপদেষ্টা কি করে তারা দেখবেন, তারা মিটিং এ বসবেন। দেখেন তারা এমন ভাবে, একটা বাস্তব কথা শুনেন, এটা তো জ্ঞান না ভাই, মন্ত্রিত্ব চালানো এটা তো জ্ঞানের ব্যাপার না, এটা হলো ট্রেনিং এর ব্যাপার। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যদি আজকে সচিব বানাই দিবেন দেন, সে চালাতে পারবে না, সে ফেল করবে। আর ওটা হলো একটা সচিবালয় কিভাবে চলে, শুধু অর্গানোগ্রাম দিয়ে একটা মানুষ 1 বছর লেগে যায়। আমাদের হলো কি, আমাদের আসিফ, আমাদের নাহিদ, এরা এই মন্ত্রণালয়ের কাজ বুঝতে গিয়ে আর মন্ত্রণালয় চালাতে গিয়ে তারা পুরো ছাত্র জনতার সাথে কথা বলা তো দূরের কথা, হাই হ্যালো করাও বন্ধ হয়ে গেছে। মাঝখানে কি হলো, এই যে তারা মূলত ওখানে গেল ছাত্র জনতার অংশীজন হয়ে, তাদের প্রতিনিধিত্ব হয়ে, কিন্তু তারা ছাত্র জনতার সাথে কথা বলতে পারছেন না। বরং যেটা উচিত ছিল, প্রতিদিন না হলেও একদিন পর একদিন আসিফ এবং নাহিদ ঢাকার কোথাও বসে বসে চা খাবেন, টিএসসি তে আসবেন, চা খাবেন, মন্ত্রণালয় কি হচ্ছে ছাত্রদেরকে বলবেন, ছাত্রদের কথা গিয়ে মন্ত্রণালয় করবেন। সুতরাং আমি মনে করি আমাদের অন্তত এই 2 জন উপদেষ্টা আসিফ এবং নাহিদকে দপ্তরবিহীন উপদেষ্টা, এটা তাদেরকে অসম্মানের জন্য না, এর মানে হলো তারা উপদেষ্টা থাকবেন, সকল মিটিং এ জয়েন করবেন, তাদের ডেডিকেটেড কোনো মন্ত্রণালয় থাকবে না, তাহলে তারা সকল মন্ত্রণালয় ভ্যানগার্ড হিসেবে থাকবেন, কে করছে কি করছে তারা দেখবেন ছাত্রদের তরফ থেকে। আমি মনে হয় এই জায়গাটা একটু বলতে পারলাম। তারেক রহমান সাহেবের মতো একজন সব থেকে বড় মানে দলের যিনি এখন অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশের প্রয়োজনে মেজর জেনারেল ইব্রাহিম বিপ্লুতি, ওয়ান ম্যান ওয়ান পার্টি, তাকেও যদি পোলাইটলি 30 মিনিট তার সাথে কথা বলতে পারেন, এটা তো তারেক রহমান সাহেবের ঔদার্যের প্রকাশ, যেটা আমরা দেখেছি। এই ক্রাইসিসে নিশ্চয়ই ছাত্র জনতার এবং বৃহত্তর যেটা দরকার, অতি দ্রুত একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার, একটা রাজনৈতিক সমঝোতা দরকার। আমি আপনাদেরকে আবারও বলতে চাই,
এমন কোন কথা, এমন কোন বুদ্ধিজীবিতা যেটা অন্তত মৌলিকভাবে এই রাজনৈতিক যে দলগুলো আন্দোলনের সাথে ভীষণভাবে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে শত্রুতা তৈরি করে, এবং যে বুদ্ধিজীবীরা এটা করে আপনি ধরে নিবেন তারা সচেতন ভাবে না হলেও তাদের এই সমস্ত ইফোর্ট গিয়ে দিল্লির কোর্টে পড়ে। কারণ দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তারা কেন, মানে বিএনপিকে আমরা এই জন্য বলি বিএনপি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, ঘরের যিনি সব থেকে বেশি বড়, তার রেসপন্সিবিলিটি বেশি। এই জন্য আমরা বলি যে অন্তত মৌলিক কিছু ইস্যুতে, এই যে সংবিধান নিয়ে যখন আলাপ হলো, এই চুক্তি নিয়ে আলাপ হলো, তখন অন্তত জামাত থেকে অথবা আরো দুই একটা দলকে নিশ্চয়ই তারেক রহমান সাহেব অথবা আমাদের বেগম জিয়া ফোন করে চা খেতে আসতে বললে আমি তো মনে করি যে জামাত ইসলামের আমির বা যেই হোক তাকে যে কোনো ব্যাপারে তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়া চা খেতে ডাকলে তারা দুনিয়ার সব কাজে ফলাইয়া যাবেন না। আমার মনে হয় না যে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে। বিএনপি হলো বাংলাদেশের ঘরের বড় ছেলে, জাতির এই ক্রান্তিকারী মেজর জিয়া, যিনি আমাদের মানে আমাদের সারা বাংলাদেশের মানুষের, আমাদের এই জেনারেশন পর্যন্ত দেশপ্রেমের একটা বড় সিম্বল, সেই জায়গাটা এখন তারেক রহমান সাহেবের উপর এসেছে। মেজর জিয়া যখন বাংলাদেশকে অস্থিতিশীল জায়গা থেকে আবার সোজা করে দাঁড় করিয়েছিলেন, বিএনপিকে সেই জায়গাটা নিতে হবে। বৃহত্তর পলিটিক্যাল কনসেনসাস এমন ভাবে তৈরি করতে হবে যে আওয়ামী লীগের অবস্থা জার্মানিতে নাৎসি বাহিনীর যেটা হয়েছে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, আওয়ামী লীগের অবস্থা সকল রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সেই নাৎসিদের মতো করতে হবে যে মানুষ 50 বছর পরেও তাদের নাম শুনলেও ছুটে ফেলবে। এবং এইটা বৃহত্তর রাজনৈতিক সমঝোতা ছাড়া সম্ভব না। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে অবশ্যই বিএনপিকে, কারণ বিএনপি হলো আমাদের সংসারের বড় ছেলে, যার অনেক ভুল আছে, অনেক দোষ আছে, এরপরও সেই হলো সবার আশা ভরসার জায়গা, এই একটা জায়গা। আর এদিক থেকে একটা কথা বলি ভাই আপনাকে, একটা বিপ্লবী তারা নিজে থেকে বিপ্লবী না বলুন, হয়েছে তো বিপ্লব, সেই বিপ্লবের ফলে তো তার সরকার হয়েছে। বিপ্লবী সরকারকে আপনি পলিথিন বন্ধ করা, গাড়ি হর্ন বন্ধ করা, আরে ভাই দুনিয়ার কাজের অভাব নাই, আপনি পলিথিন বন্ধ করতে গেছেন, মানে আপনি ভিপি নাম যে উদ্বোধন করতে গেছেন, এইসব আচারিকা বাদ দেন। আপনি কেন পারলেন না অন্তত 50টা ছেলেকে সিঙ্গাপুরে হোক, থাইল্যান্ডে হোক, ডক্টর ইউনুস বিমানবন্দরে যাবেন, বাংলাদেশের সব থেকে ব্যাডলি ইনজিউড 50টা আহত ছেলেকে বিমানে তুলে দিয়ে বলবেন ওদেরকে সিঙ্গাপুরে পাঠাতাম, ভিজিবল ইমপ্রুভমেন্ট, মানুষ বুঝতো যে আমাদের আহত যোদ্ধা ছেলেগুলোরে বিদেশ পাঠিয়ে দিল চিকিৎসার জন্য। কেন এখন পর্যন্ত মাত্র 3টা ছেলে বিদেশ যাবে? কেন আপনি এক বিমান করে পাঠাতে পারলেন না? সেইটা আপনি প্রচার করেন, আমরা সেইটা দেখতে চাই। আপনি এক বিমান করে সিঙ্গাপুর পাঠান, থাইল্যান্ড পাঠান, সেইটা আমরা দেখতে চাই। ওই যে নামাজ উদ্বোধন করা, আমি আপনার সঙ্গে একটা তথ্য যুক্ত করতে চাই। জি please। আমি আপনার সঙ্গে একটা তথ্য যুক্ত করতে চাই। 1971 সালে যুদ্ধ শেষ হওয়ার পরে 1972 সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কিন্তু জার্মানিতে চিকিৎসা করতে পাঠানো হয়েছিল অনেককেই। ওই সময়ে যদি জার্মানিতে চিকিৎসা করতে পাঠানো হয়, তাহলে উনি যেটা বলছেন, আমি সেটা আগেও কয়েকটা টক শোতে বলেছি, আমি লিখেছি যে এই আহত ছেলেদের দায়িত্ব কেন সরকার নিচ্ছে না, বা বিদেশে চিকিৎসা করতে পাঠাচ্ছে না কেন? তো অসম্ভব কিছু না তো, বা কঠিন কিছু না তো। এবং ভাই আমি সর্বশেষ যেটা বলতে চাই, এই যে প্রসিকিউশন যেটা করা হলো অলমোস্ট 2 মাস তো হয়ে গেছে, তাই না? 3 মাস। অন্তত সরকারের ডকুমেন্টেও তো 1700 বেশি শহীদ, আমরা ধারণা করতেছি এটা 2000 ছাড়িয়ে যাবে। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যেহেতু আপনাদের সমস্যা আছে, আচ্ছা কইরেন না, 1700 শহীদের তরফ থেকে কেন প্রসিকিউশনের মাধ্যমে এখন পর্যন্ত 1700 মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে হলো না, এটা আমাকে বলেন। প্রত্যেকটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, জেলা সভাপতি, সেক্রেটারি, যারা এই গণহত্যার সাথে সরাসরি অন্তত প্রত্যেকটা উপজেলার প্রথম 5 জন 10 জন তারা কানেক্টেড। অন্য সকল মামলাকে আপনি পলিটিক্যাল বলে উড়িয়ে দিতে পারবেন, কিন্তু যার ছেলে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, যার বাবা মারা গেছে, সে যখন ডকুমেন্টেড মামলা করতেছে, আপনি তো সরকার তাকে হেল্প করবেন, সে মামলা করবে কেন? প্রসিকিউশন প্রত্যেক জেলাকে ইনকোয়ারি দিবে, সেই জেলা গিয়ে শহীদের বাড়ি যাবে, ডকুমেন্ট নিবে, মামলা করবে, পিডিবি উল্টে যাবে। এই 1700 মামলা কোনোদিন শুনবে না, কারণ এটা শহীদের পরিবার করেছে। এই 1700 মামলা যদি হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, 300 তো দূরের কথা, 30 জন লোক থাকে নির্বাচন করার মতো, আর সেই আওয়ামী লীগ আমাদেরকে ভয় দেখায়, তারা রাস্তায় নামবে। এটা আমাদের কপাল। সমাধান হলো একটাই, আমি আফসোস করি না, আমি আফসোস করি না এই জন্য যে আপনারা জানেন বিপ্লবোত্তর রিকনসিলিয়েশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং এখন আমাদের বরং আরো কিছু ঝামেলা হবে, আমরা আবার রাজপথে নামবো, আমরা আমাদের বন্ধু চিনবো, শত্রু চিনবো, একদম লোকাল ভাষা বললে আবার বাইরে বাইরে হবে। সেই বাইরে বাইরের পর বাংলাদেশ টিকে থাকবে নাকি টিকে থাকবে না, এই প্রশ্নের মীমাংসা হবে। আর যেহেতু আমরা অলরেডি শহীদ, বাইরে বাইরে করতে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। সুতরাং রাজপথ আমাদেরকে ডাকবো, আবার নামবো, বাকি আল্লাহ ভরসা। বাংলাদেশ জিন্দাবাদ। আমি তো, আমারও মনে হচ্ছে ওইদিকে যাচ্ছি। মিনার ভাই 30 সেকেন্ড কোনো মন্তব্য থাকলে করেন। কনক ভাই, যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি আমাদের একটা ওই যে যেটা পলিটিক্যাল কনসেনসাস, এটা ছাড়া এই সমস্যা থেকে আমাদের উত্তরণ সম্ভব না। তা আমাদের যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, আমার তাদের কাছে অনুরোধ,
আপনারা এটাতে মেইন স্টেক হোল্ডার, এই দায়িত্ব নেন। অন্য কারো কাছে নিয়ে আমি আসলে এই সরকারের প্রতি কি বলবো, নিজের যে একটা আস্থা ছিল আমি হারিয়ে ফেলেছি সত্যিকার ভাবে বলতে। আমরা যদি আরো দেখতে চাই হয়তো আমাদের ক্ষতি হবে। হ্যাঁ, ওনারা ওনাদের মতো থাকুক, এবং তাড়াতাড়ি একটা রুট ম্যাপ দরকার নির্বাচনের। এইটা সম্ভব শুধুমাত্র সব পলিটিক্যাল পার্টিগুলি যদি একসাথে হয়ে সিঙ্গেল ভয়েসে, আপনাদের ভিতরে যে ডিফারেন্স আছে, আমি কাউকে সাপোর্ট করতেছি না কোনটা কোন জায়গায়, শেষবারে বিএনপি এবং জামাত যদি এক হয়ে যায়, তারপর বাকিরা এক হতে বাধ্য, এবং এই সরকার এই কথাগুলি হয়তো মানতে বাধ্য হবে। এইটাই হলো আমাদের জাতিকে রক্ষার একমাত্র উপায় আমার কাছে মনে হয়। জি, আমার মনে হয় যে আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি শো, অনেক রাত বাংলাদেশে, তো এখনো প্রচুর দর্শক, প্রায় 3,500 দর্শক ইতিমধ্যে অনলাইনে আছেন আমাদের সাথে। তো আপনাদের অতিথি যারা অংশ নিলেন, ডক্টর মারুফ মল্লিক, মেজর সাফায়াত, শরীফ ওসমান, মিনার রশিদ, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করলাম। যদি শোনে তো ভালো, না শুনলে তো কিছু করার নেই, ধ্বংসের পথে যাবে। যা বলছি দেশের জন্যই বলছি, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে বলছি না, এবং কাউকে মহান বানানোরও কোনো উদ্দেশ্য আমাদের নাই আর কি। ছাত্র জনতা যে রক্ত, সেই রক্ত যেন বৃথা না যায়, এই বিপ্লব যেন বৃথা না যায়। এবং শরীফ ওসমান যেটি বলছিলেন, আবারও বাড়িয়ে বাড়ি হবে, মানে আরো কিছু জীবন যাবে, আরো কিছু মানুষ পঙ্গু হবে, আরো কিছু মানুষ অন্ধত্ব বরণ করবে। আমি সেটি চাই না। সকল পর্যায়ে সকলের শুভবুদ্ধির উদয় হোক। মানে বাস্তবতা মানতে হবে, আওয়ামী লীগ আর ফিরবে না, এটা হচ্ছে বাস্তবতা। এবং এই স্বপ্ন যেন আর্মি, পুলিশ, প্রশাসনে কেউ যেন না দেখে। তাদেরকে এই বাস্তবতাটা বুঝতে পারলেই আমার মনে হয় যেন আমরা এই সমস্যাগুলো থেকে অনেক বেশি সহজ সমাধানের দিকে যেতে পারবো আর কি। এই বাস্তবতা মাইনা নিতেই হবে, উপায় নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।